ওম জবাকুসুমশঙ্কাশন কাশ্যপেন মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরণ মামি শশিনাং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমগ্রম কুমারং শক্তিহস্तं চ লোহিতাং নমমহম ওং প্রিয়ঙ্গকলিকাশ্যামং রূপেণ প্রতিমা বুধম সৌমং সোমগুণপেতং নমামি শশিনাং সুতম ওং দেবদানং মিশিনাং চ গুরুং কনকসম্ভীবম বন্দে ভক্তা ত্রিলোকেশং ওং নমামি বৃহস্পতিম ওং হিমকুন্দ মৃলাভম দত্তানাং পরমং গুরু সর্বশাস্ত্র প্রবর্তকারম ভর্গবত প্রণামহম ওং নীলাঞ্জনচয়প্রক্ষম রবিসূतं মহাগ্রাম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তশনির্জয়ম ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম সিংহিকায়ং সুতং রৌদ্রং ত্বং রাহুং প্রণামহম ওং পলালো ধূম সংকাশং তরাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রান্তং বরং ত্বং কেতুং প্রণামঃ ইতি শ্রী ব্যাস বিরচিত নরকৃস্তুতি সমার্পণ। হরে কৃষ্ণ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার সম্ভবত 16 হবে মনে হয়, না কত হবে আপনারা বলেন? 15। 15 স্যার, 15। 15। ক্লাস নাম্বার 15। বিষয় হচ্ছে মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্র আলোচনা। এই মান্ডেনকে কিন্তু বিশ্ব প্রাগৈতিহাসিক জ্যোতিষ বলা হয় বা মুন্ডেন জ্যোতিষ। মূলত মান্ডেনটা মুন্ডেন নামেও উচ্চারিত হয়। তাছাড়া এই মুন্ডেন আসছে সংস্কৃত মেদিনী শব্দ থেকে মুন্ডেন। তো আমরা মান্ডেন বলতে বেশি অভ্যস্ত, লোকে বলেও মান্ডেন বা এক কথায় রাষ্ট্রীয় জ্যোতিষ। এবার রাষ্ট্রে কি হয়, ধরেন রাষ্ট্রনায়কের উত্থান, রাষ্ট্রনায়কের পতন, তারপরে রাষ্ট্রে বন্যা, রাষ্ট্রে খরা, শীতের তীব্র প্রভাব, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, উম তারপরে ধরেন রেল দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা অর্থাৎ আকাশ দুর্ঘটনা, তারপরে ইয়ে স্থলযান দুর্ঘটনা, এমনকি নৌযান দুর্ঘটনা। সেই সঙ্গে দেখা যাচ্ছে রাষ্ট্রের রিজার্ভ মানি, অর্থ, এমনকি স্বরাষ্ট্র সৈন্য বিভাগ, তারপরে হচ্ছে রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা, মানে যত মন্ত্রণালয় গুলো রয়েছে সেগুলো এই মান্ডেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে শুভ এবং অশুভত্ব দুটোই কিন্তু এখান থেকে বিচার করা হয়। এটা একেবারে বৈদিক জ্যোতিষ বা ভেদিক অ্যাস্ট্রোলজির মতোই। ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেমন লগ্ন থেকে আমরা দ্বাদশ ভাব বিচার করি, এই মান্ডেন অ্যাস্ট্রোলজিতেও কিন্তু রাশি থেকে দ্বাদশ ভাব বিচার করতে হবে। তো বিশেষ করে আগে আমরা একটু জানবো যে রাশি থেকে কেন বিচার করব। দেখুন, লগ্ন হচ্ছে একটি সময় মাত্র, শুধুমাত্র সময়। তো আমরা আহ বৈদিক অ্যাস্ট্রোলজিতে যেটা করি সেটি লগ্ন থেকেই বিচার করার যাবতীয় গ্রন্থাদি রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় জ্যোতিষ একটি রাষ্ট্রকে যখন দেখে তখন সেটি রাশি থেকে তার দ্বাদশ ভাব বিচার করা হয়। আমরা যেমন আহ জাতকের বিচারের ক্ষেত্রে আমরা বলেছি 50% লগ্ন, 50% রাশি আমরা দেখব, দুটোকেই সমান গুরুত্ব দেব। তাছাড়া রাশি থেকে সবকিছুই হয় এটাও কিন্তু আমরা জানি, যে রাশি থেকে ধারাবাহিক ভাবে আমরা দশা অন্তর্দশা যোগকরণ সবকিছুই রাশি থেকেই পাই। তো সেই রাশির সঙ্গে বিশেষ করে গ্রহের সম্পৃক্ততা কেন, যে তিথিটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজির মধ্যে। কারণ শুভ চন্দ্র, উথিত চন্দ্র আর অস্তমিত চন্দ্র এর উপর নির্ভর করে মান্ডেন অ্যাস্ট্রোলজির প্রায় 50 বা 60% ওঠানামার বিষয়। যেমন কখন শেয়ার বাজার উঠবে আর কখন শেয়ার বাজার পড়বে, কখন উত্তেজনা বৃদ্ধি পাবে, কখন উত্তেজনা কমবে, এগুলো ওই তিথি জোয়ার ভাটার মতো একেবারে কাজ করবে। তাহলে একটি তিথি যখন একটি ঘরকে অতিক্রম করবে, মানে তিথির ডিগ্রি যখন একটি ঘরকে অতিক্রম করবে অর্থাৎ চন্দ্রের ডিগ্রি যখন অতিক্রম করবে, তখনই সেটার প্রভাবের ফলে
রাষ্ট্রের উন্নয়ন বা অবনয়ন বা বিশেষ করে প্রমোশন বা ডিমোশন যেটাই বলেন, সেই অনুযায়ী কার্যকর ভূমিকা পালন করবে। তো মান্ডেন অ্যাস্ট্রোলজির সবসময়ের জন্য নাম্বার, যেমন লগ্ন থেকে আমরা নাম্বার দিয়ে জ্যোতিষ বিচার করি, মান্ডেন অ্যাস্ট্রোলজির হচ্ছে রাশি থেকে আমরা নাম্বার দিয়ে বিচার করি। তো সেক্ষেত্রে তাহলে আমাদের নিতে হবে যে রাশি তো এক এক রাষ্ট্রের এক এক রাশি হবে। তো যখন হবে, এটা আর ওই কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি বা ষষ্ঠ রাশি কন্যা রাশি এরকম হলে আর হবে না। এক্ষেত্রে যে রাশি যে রাষ্ট্রের হবে, সেই রাশি থেকে সেটি হচ্ছে তার লগ্ন ভাব বা রাশি ভাব বা প্রথম ভাব। তারপরে দ্বিতীয় ভাব তৃতীয় ভাব একই রকম ওই এন্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘুরবে। কিন্তু যেমন আমরা মস্তক বিচার করি, যেমন ওই লগ্ন থেকে মস্তক, জীবিকা, তারপরে হচ্ছে তার ব্যক্তিত্ব, তার স্বভাব চরিত্র, তারপরে হচ্ছে তার যোগ্যতা, তার মন, তার শরীর কষ্ট, এইরকম যেমন আমরা সূত্রগুলো লিখেছি, ঠিক এই মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই সূত্রগুলো ওই রাশি থেকে লিখতে হবে, মানে ভাব থেকে। অর্থাৎ তাহলে আমাদের প্রথম প্রথম ভাব লিখতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে পূর্ণ পেজে বড় করে ছক করে এইরকম ভাবে লিখে নিতে পারেন শর্ট শর্ট আকারে আমি বললে, অথবা আপনারা 1 2 3 দিয়েও লিখে নিতে পারেন। যেটা 1 সেটা হচ্ছে রাশি ভাব, যেটা 2 সেটা ধনভাব। এইবার 2 বা ধনভাব যেমন একটি বললে বুঝবেন, আমি এখানে একে লিখেছি স্বরাষ্ট্র দপ্তর, এই যে মানে কি হোম মিনিস্ট্রি, এই যে বৃশ্চিক রাশি মানে বাংলাদেশের ঘটনা বলি, আমি ওই পঞ্জিকায় লিখি যেহেতু, সেটা লিখতে গিয়ে আমি এটি তৈরি করেছি এবং আজকে এটা লিখছি। গতকালকে বিশ্ব পরিস্থিতি লিখেছিলাম, বিশ্ব পরিস্থিতির ক্ষেত্রে আবার আরেকটি কাগজে এরকম রাফ কাগজে বানিয়েছিলাম, এটা এমনি রাফ কাগজে আবার ফেলে দেওয়া হবে সাময়িকের জন্য। তো এটা একটা শর্টকাট বিষয়। তো আমি শর্টকাটের সঙ্গেও আরো কিছু যুক্ত করে আপনাদের দিতে চাই। তো যদি আপনারা লিখে নিতে পারেন, মেন হচ্ছে যিনি ভালো লিখবেন তানার কাছে কিন্তু আবার দাবি থাকবে, উনি যদি এটি গ্রুপে দিয়ে সবাইকে সহযোগিতা করেন, তাহলে সবাই আবার ওখান থেকে পাবে। আবার এখানে আর একটা অসুবিধাও আছে, এই কথা যদি আগে বলে দেই তাহলে কেউ আবার লিখতে চাইবে না। কিন্তু লেখার মধ্যেও কিন্তু মুখস্থ হয়ে যায় অনেক কিছু লিখলে, যেটি পড়লে মুখস্থ হয় না, লিখলে মুখস্থ হয়। তাই লেখার চেষ্টা করা উচিত, বিশেষ করে প্রত্যেকের জন্য। যে চেষ্টা করে আমি যতদূর পারি ততদূর লিখলাম, আর বাকি অংশ হয়তো পরবর্তীতে আমরা কারো সহযোগিতা নিলাম। তাই বলে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স হয়তো লিখতে বাকি পড়ে গেছে, তার জন্য মহাভারত অশুদ্ধ হবে না। যিনি পরিপূর্ণ লিখবেন তার কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে। তবে সবাইকে একটু চেষ্টা করে লিখে নিই আর কি। এটা হচ্ছে আমার মতামত। এখন আপনারা যদি লেখেন তাহলে প্রথম ঘর, তো প্রথম ঘর আমরা কোন ঘরে প্রথম ঘর লিখবো, এটি কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায়। যদি ছকের ভিতর লেখা হয়, তাহলে আপনি কোন রাষ্ট্রের বিচার করবেন তখন সেই অনুযায়ী ছকটা ঘুরিয়ে নিতে হবে। অথবা আপনারা প্রথম ঘর মেষকে ধরে যদি লেখেন সেটি কিন্তু ভুল হবে। এখন মেষ রাশির রাষ্ট্রের জন্য কিন্তু শুধু সেইটা কার্যকর হবে। বৃষ রাশির রাষ্ট্রে যখন লিখবেন তখন বৃষ থেকে লিখলে বৃষের জন্য কার্যকর হবে। অথবা আমি বৃশ্চিক ধরে লিখেছি বাংলাদেশের জন্য, এভাবেও লিখতে পারেন। কোনভাবে লিখবেন বলেন, সেইভাবে বলুন। স্যার স্যার বাংলাদেশের জন্যই বলেন, লেখেন স্যার, তাহলে বাংলাদেশে সুবিধা হবে। লিখেছেন। জি বরং বাংলাদেশের জন্য না লিখে ঘুরে লেখেন, অন্য আরেকটা দেশের জন্য লেখেন, স্যার আমি এমনও একটু তো বুঝতে হয়। চাই স্যার। স্যার হুম তার মানে হুম স্যার হচ্ছে, স্যার তার মানে হচ্ছে যে মানে রাশি যেইটা সেটা স্যার সবসময় কি স্যার উপরে থাকবে, মানে যে দেশে না যেটা যে রাশি? না 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 না, যে দেশে যে রাশি সেইটা হবে, সেই রাশি তার লগ্ন বা রাশি, সেখান থেকে নাম্বার হবে। না কিন্তু স্যার স্যার আমাদের আমরা এই যে ছকটা স্যার যে আকারে আছে স্যার, এই যে ছকটা স্যার এই স্যার এই বোর্ডে যেভাবে আঁকানো আছে স্যার এইভাবেই হবে ছকটা হ্যাঁ, আঁকানোটা? হুম। আচ্ছা স্যার, একই। বুঝছি বুঝছি স্যার। তার মানে আমাদের স্যার ভাব বিচার ঠিক যেমন হয় এটাও ঠিক তেমনই হবে স্যার এটা? হ্যাঁ, তেমন হবে। ওকে, ঠিক আছে এখন স্যার। শুরু আপনারা যদি বাংলাদেশের জন্য রাখতে চান পরে ঘুরিয়ে নেবেন। যেমন ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ,
এইবার দক্ষিণ ভারতকে আবার কন্যা রাশির দেশ বলা হয়। দক্ষিণ ভারত বলতে কোনটা? ওই তামিলনাড়ু বা ধরেন আপনার সাউথ উম ইন্ডিয়ান, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান যে স্টেট কেরালা, গুলো রয়েছে, হায়দ্রাবাদ। হ্যাঁ, হ্যাঁ কেরালা, হায়দ্রাবাদ ইত্যাদি। ওখানকে কন্যা রাশি বলা হয়। কেননা ওই যে ব্রিটিশ ছিল, কখনো অস্ত যায়নি। ব্রিটিশ যেমন একরকম ছিল, তখন ব্রিটিশের সঙ্গে কিন্তু সব রাশি ছিল। তাহলে ভারতের বড় রাজ্য বিধায় উম, কখনো কখনো এই দক্ষিণ ভারতকে কন্যা রাশি বলা হয়, আর ভারতবর্ষ বলতে মকর রাশির দেশ বলা হয়। আবার দিল্লিকে, রাজধানী যে দিল্লি, দিল্লি যদি ধরা হয় তাহলে মনে হয় বৃশ্চিক রাশি না কি রাশি ধরে দিল্লির জন্য। যাও এটা সঠিক জানি না, এটা কিন্তু আমি সঠিক বলছি না, সেটা কিন্তু ধরে। যদিও কিছু রাষ্ট্রের রাশির নাম আমি দিয়ে দেবো আজকে, যেগুলো মনে আছে সেগুলো আপনাদের বলে দেবো। দিল্লি বোধহয় স্যার কর্কট রাশি ধরা হয় সম্ভবত, আমি নেটে চার্জ করছিলাম, সম্ভবত দিল্লি কর্কট রাশি ধরা হয়। যাই হোক একটা ধরা হয়, আমি স্যার ওটা এই সঠিক জানি না। এই ফর্মুলা তো স্যার এখন বলছিলেন হচ্ছে স্যার যে তার যে মানে যে সময়ে দেশটা স্বাধীন হয়, যে না যে না না না। তাই স্যার এই রাশিটা স্যার কিভাবে স্যার স্যার নির্ভর হয় হ্যাঁ সেটা? স্বাধীন হওয়ার সময় হবে, কিন্তু মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট থেকে বিশেষ করে ম্যাপ লাগবে তো এখন। এই যে দেখেন এই ম্যাপটায়, এই হচ্ছে ইন্ডিয়া। তাহলে আমাদের এই দেশগুলো তো মিডল ইস্টের দেশ। উপরে রাশিয়া, এ পাশে চীন, তারপরে জাপান, কোরিয়া, মায়ানমার, তারপরে হচ্ছে আপনার এর ভিতরে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো, অস্ট্রেলিয়া, এগুলো সব চন্দ্রমতে চলে। মধ্যপ্রাচ্যের উম, সিংহভাগ পর্যন্ত চন্দ্রমতে রাশি হয়। আর এই মধ্যপ্রাচ্য যখন পার হয়ে পশ্চিমা বিশ্বে যখন আমরা যাব, তখন কিন্তু সূর্য মতে রাশি হয়। অর্থাৎ স্বাধীনতার দিনে রবি যে ডিগ্রিতে যে রাশিতে ছিল সেটি তার রাশি হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে কারণ স্যার কিছু কিছু দেশে স্যার যেমন হচ্ছে যে গ্রিস, হ্যাঁ ইউরোপিয়ান, ইউরোপিয়ান জ্যোতিষ যদি আমরা বলি, তাহলে গ্রিক সভ্যতায় জ্যোতিষ ওনারা সূর্য রাশিকে ধরেন, সেই অনুযায়ী ধরতে হবে কিন্তু। বুঝলেন? এবং এই ম্যাপের যে টাইমিং, যদিও আপনাদের যে গোলকটা আমরা এই গোলক দিতে চেয়েছিলাম আমরা পারিনি, এইটাই কিন্তু স্কেল আছে, আপনাদেরটা স্কেল নেই। না স্যার, আমার এইখানে মধ্যে কিন্তু স্কেল scale- আছে, আমার মধ্যে স্কেল আছে স্যার, এই আমাদেরটা যে স্কেল হ্যাঁ দিয়ে ওই দেন। যে স্কেল আছে, হ্যাঁ। স্যার তাহলে তারপরে তাহলে কি স্যার এখানে শুধু হচ্ছে কি টাইম আছে, স্যার এখানে হচ্ছে তাহলে টাইম আছে। হ্যাঁ এই শুধু কি স্যার টাইমটাও কিন্তু আপনাদের ভিতরে নেই, মানে আমরা এটা জোগাড় করতে পারিনি তাই দিতে পারিনি। তা না হলে আমার স্বপ্ন ছিল এই ধরনের দেওয়া, মানে যেটা একেবারে সাইন্টিফিক সেইটা দেওয়া। আমরা এটা অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ আসলে আমি। তো স্যার একটা তাহলে গোলক বা স্যার একটা একটা দেশে মানচিত্র কি স্যার শুধু কি স্যার লাগে। রাশি হয় স্যার, লগ্ন হয় না স্যার? রাশি মানে একটা দেশের লগ্ন হ্যাঁ কি লগ্ন হয় স্যার? হয়, কিন্তু একটা দেশ কখন স্বাধীন হয়, একটা ভালো প্রশ্ন করেছেন। এই জায়গায় কিছু কথা একটু বলে যাই। মন্টু দিদি ফরিদপুর, আরে যন্ত্রণা, এখন এমন ফোন আসতেছে, তার কি বলবো। এখন যদি এখানে কিছু কথা বলতে হবে তো বটেই। উম, যেমন ধরেন পাকিস্তান স্বাধীন হয়েছে কবে? 1947 সালে। বুঝতে পারছেন? 47 সালে 15ই আগস্ট না কবে যেন ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে। 14ই আগস্ট। তাহলে যেদিন স্বাধীনটা কোন সময় হয়েছে, সেই সময় কি অ্যাকুরেট ওই ভারতবর্ষের একটা টাইম, পাকিস্তানের ছিল আর একটা টাইম। তাহলে ওই কোন টাইম ধরে আপনি সেই লগ্নটায় সঠিকভাবে যাবেন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে। যেমন বিভিন্ন দেশে বাংলাদেশের সঙ্গে ইন্দো পাক যে যুদ্ধ হয়, ওই যুদ্ধের সমাপ্তির দিনেই কিন্তু এই স্বাধীনতাকে ঘোষণা করা হয়। তাহলে সেটি আমরা সেই সময় যে কখন, রাত্রেবেলায় কোন সময় হয়েছিল সেই সময় কিন্তু সেই সঠিকভাবে আমরা পাই না। তাছাড়া মান্ডেন অ্যাস্ট্রোলজির সর্বাধিক প্রচলিত বিষয় হচ্ছে রাশি, এটাই হচ্ছে বিষয়। এখন আমরা পাই কি পাই না সেটা আমাদের বড় ব্যাপার নয়, কিন্তু গুরুত্ব দিতে হবে রাশি কি, এটা হচ্ছে বিষয়। আর স্যার এই সৌর রাশি যে বললেন, কোন কোন দেশটি, এইটা একটু নোট করে নেবো, এইগুলি সৌর রাশি থেকে হিসাব করা, এইগুলি ওটা চন্দ্র থেকে পরে হিসাব যাই, করবো। আমরা আগে একটু ভাবের গুলো নিয়ে নিই, ঠিক আছে স্যার। তারপরেই তো। ওকে। ভাব যদি হুম। আগে না নিই তাহলে আমরা
কি করে স্যার এটা করব? আর একটা ছক অঙ্কন করেছেন স্যার, এই ছকের কি অর্থ? পূর্ব নতুন পশ্চিম যে এটা উত্তর একটা সাইড, ছক, দক্ষিণ, ও এদের এটা ঠিক আছে। একটা, উত্তর এটা সাইড দক্ষিণ আর কি, পূর্ব নর্থ ইস্ট পশ্চিম, বলবে। ও ঈশান অগ্নি নৈঋত বায়ু, হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক আছে। নক্ষত্রগুলো স্থিরভাবে বসাতে হবে। হুম, ঠিক আছে স্যার, এখানে বুঝতে হচ্ছে পারছি। নক্ষত্রের সংখ্যা বলবো, সেইগুলো হ্যাঁ স্থিরভাবে বসায় নিতে হবে। এই ঠিক আছে স্যার। এই হচ্ছে বিষয়। স্যার এখন কি তাহলে আমরা ভারতবর্ষে, খতম করলে ভারতবর্ষে কি, ভারতবর্ষে কি কন্যা রাশি ধরবো না মকর রাশি ধরবো? ভারতবর্ষে তো দুইটা রাশি মকর, বলছেন, মকর, কন্যা। মকর ধরবেন। আচ্ছা, আর কন্যা বাদ দিয়ে দাও, ঠিক আছে। হুম তাহলে হুম। স্যার সবকিছু তো স্যার, সব টক যা কিছু আলোচনা করেন ঢাকা নিয়ে আলোচনা করেন। তা আজকে স্যার মকর রাশি নিয়ে আলোচনা, মকর ভারতের রাশি নিয়ে একটু বলবেন স্যার কাইন্ডলি। যে সবসময় তো মেনে নেই কোনোটা স্যার, নিয়ে বলা স্যার যাবে, যে বাংলাদেশ স্যার, কোনোটা। আজকে স্যার বাংলাদেশ সবসময় স্যার। তো শক টক বিচার টিচার ঢাকাই আমরা মাইনা নেই। আজকাল সবাই আমার বক্তব্যটা মেনে নিবেন। স্যার আমরা কোনো বাংলাদেশের যে বিচার অবস্থা, আগে করতেছি না, প্রথম দিন বিচার করতে পারবেন না, অথবা এই প্রথম ভাব 1 দিয়ে লেখেন, 2 দিয়ে লেখেন, 3 দিয়ে ঠিক লেখেন, আছে স্যার, 4 দিয়ে লেখেন, এভাবে ঠিক আছে লিখলেও স্যার। হবে। আচ্ছা, এক দিয়েই লিখবো স্যার, 1 2 3 দিয়েই লিখবো। হ্যাঁ, অথবা বড় করে ছক এঁকে এর ভিতর ছোট ছোট করে লিখে যাও, যে না কোনো আমরা ভাবে লিখতে পারেন। এই যে 1 2 দিয়ে লিখলে আমরা বুঝতে যাবো এক মানে হ্যাঁ, রাশি, তারপরে। লেখেন প্রথম ভাব। প্রথম ভাব, হুম, প্রথম ভাব হচ্ছে রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর। এবার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর কি কি পড়ে বলেন? তার আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা। হ্যাঁ, তাহলে হোম মিনিস্ট্রির মধ্যে আমাদের কি কি পড়ে, সেই জিনিসগুলো আমাদের মনে করতে হবে। তার ভিতর গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো আমরা কিছু কিছু লিখি, সব লিখে তো আর আমরা পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক কিছু পড়ে, তাই তো আবুল হোসেন সাহেব, নাকি? জি স্যার। হ্যাঁ, তার ভিতর আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা লিখি। জি। যেমন আমি লিখেছি জরুরি অবস্থা। এই যে, যদিও এটা গ্রুপে দিয়ে দিলে তাহলে তো আপনার কষ্ট করে লিখবেন না, এটা গ্রুপে দিয়ে দিলে হয়ে যেত, না, কিন্তু আগে লিখি স্যার, পরে গ্রুপে দিয়ে হ্যাঁ দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জরুরি অবস্থা বলেন হ্যাঁ, স্যার। তো রাষ্ট্রের জরুরি অবস্থা, এটা কিন্তু রাষ্ট্রের জরুরি। তারপরে জনস্বাস্থ্য, জনস্বাস্থ্য কিন্তু একটা বিশেষ জিনিস, যেটা 1 নাম্বার ঘর থেকে দেখতে হবে। জরুরিকালীন সময়ে রাষ্ট্রের কোনো কি পদক্ষেপ নেওয়া উচিত? জরুরিকালীন সময় জরুরি যে কোনো হতে পারে, যে আহ, বন্যা দুর্গত জরুরি, বা ধরেন বহির্বিশ্বের কোনো দেশের অ্যাটাক জনিত জরুরি, বা ধরেন জরুরি স্বাস্থ্য সেবা। এরকম বিভিন্ন কিছু কিন্তু হোম মিনিস্ট্রি আন্ডারে পড়ে। অর্থাৎ জরুরি জাতীয় কোনো বিপর্যয় হলে যে জরুরি অবস্থা প্রয়োগ করা হয়, সেটি 1 নাম্বার ঘর। জরুরিকালীন দেশের পদক্ষেপ, ঠিক আছে লিখে নিলাম, হ্যাঁ হ্যাঁ, জরুরিকালীন দেশের পদক্ষেপ। তাৎক্ষণিক পদক্ষেপ, তাৎক্ষণিক পদক্ষেপ, এই বাংলাটা দিয়ে রাখতে পারেন। আবার ওই জাতীয় ক্ষমতাও কিন্তু ওর ভিতর থাকবে। আর জাতীয় লক্ষ্য, রাষ্ট্রের যে লক্ষ্য, ওই যে বাজেট, বাজেটের যে সকল লক্ষ্য থাকে, সে কথাটাও কিন্তু এই হোম মিনিস্ট্রির আন্ডারে আসবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার মানে ক্যাবিনেট অবস্থাও কিন্তু হোম মিনিস্ট্রি, এটাও একটু লিখে নেন, যে ক্যাবিনেটের যে অবস্থা, মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মন্ত্রী পরিষদ একই কথা। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাংলায় বললাম আর কি। মন্ত্রী পরিষদ গঠন হুম, হবে না মন্ত্রী পরিষদ ভেঙে যাবে, ওই যে অনেক প্রেডিকশন দেখেন না, মন্ত্রী পরিষদের রদবদল, মন্ত্রী পরিষদের ভেঙে যাওয়া, এই যে বিষয়গুলো, মন্ত্রীদের মধ্যে দপ্তর উল্টো পাল্টা করা, এগুলো সব হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে কিন্তু। তারপরে হচ্ছে উম যেমন ওই রাষ্ট্রের দুর্যোগ, খারাপ সময়, রাষ্ট্রের মধ্যে অশান্তি লাগা, এগুলো সবকিছু এই 1 নাম্বার ঘর। এবার হচ্ছে দুই এটা নাম্বার তো জরুরিকালীন দেশের তাৎক্ষণিক পদক্ষেপের মধ্যে সবকিছু পড়ে থাকা, ওই যে হ্যাঁ, সবকিছু পড়ে। বিপর্যয়। আমরা লিখতে থাকি টিটুদা, সময় হ্যাঁ নষ্ট হ্যাঁ না করি। হ্যাঁ, তাৎক্ষণিক পদক্ষেপ লিখলে, আর স্বরাষ্ট্র দপ্তর লিখলে, জরুরি অবস্থা লিখলে, মন্ত্রী পরিষদটা লিখলেই হয়ে যায়, এর বেশি আর লাগে না। স্বাস্থ্যটা কিন্তু ওর ভিতর থাকবে, জাতীয় বিপর্যয় এবং স্বাস্থ্য, এই কয়টা জিনিস লিখলেই কিন্তু হয়ে যায়। এবার 2 নাম্বার ঘর।
লিখেছেন 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাইন্যান্স, মানে অর্থ। রাষ্ট্রের অর্থ কেমন, কত পরিমাণে অর্থ আছে, এটা বের করতে হবে। রাজ্যের কতটা কর উঠবে, রাষ্ট্রের রাষ্ট্রের কত কর উঠবে, রাজকোষে কত ধন সম্পদ থাকবে। মানে ওই যে রিজার্ভ মানি যেমন বলে না, রিজার্ভ মানি বাড়বে কি বাড়বে না, রাষ্ট্র ঋণ নেবে কিনা, তারপরে হচ্ছে বিশেষ করে কোনো বন্ড টন্ড ছাড়বে কিনা। ওই যেমন আমাদের দেশে প্রাইস বন্ড আছে, এরকম বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন বন্ড আছে। আপনাদের ভাষায় আপনারা লেখেন আর আমি আমার ভাষায় বলে যাই। সেই সঙ্গে জাতীয় ঋণ, মানে রাষ্ট্র কোনো ঋণে পড়বে কিনা, রাষ্ট্রের লাভ হবে না ক্ষতি হবে, বিশেষ করে কর আদায় হলে কত আদায় হলো আর কত ব্যয় হলো, রাস্তাঘাট, তারপরে বিভিন্ন উন্নয়ন কাজ, স্কুল কলেজ, এগুলো করতে গিয়ে কত পরিমাণ খরচ হলো, আর আমার কত সঞ্চয় থাকে। তাছাড়া জরুরি অবস্থায় আমাদের ধরেন অস্ত্র কেনার দরকার আছে, বিমান পরিষেবা কেনার দরকার আছে, হয়তো রেল যোগাযোগ মানে কেনার দরকার আছে। তো এই যেসব জিনিস কিনতে হবে আর যেসব জিনিস রাষ্ট্রের ক্ষতি হবে, এই ক্ষতি করার পরে কতটা বাড়বে, এর মধ্যেই কিন্তু পড়বে যে ওই অনেক সময় ব্যাংক ঋণ বৃদ্ধি পায়, ব্যাংকের সুদ, এই যে সুদ, তারপরে বিনিময় মূল্য, টাকার উঠানামা, টাকার মান, সব এই 2 নাম্বার ঘরে আসবে। মানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে যত যা কিছু আছে, পরে নিজেদের মতো আরো সুন্দরভাবে লিখবে। বিশেষ করে শেয়ার বাজার কিন্তু এর ভিতর থাকে। তারপরে রাষ্ট্রের কারেন্সির যে মান, মানে অর্থের যে মান, ওঠানামা করে কিন্তু অনেক সময়। দেখবেন এখন ডলার 120 টাকা, আবার কখনো কখনো 126 টাকা, 28 টাকা। এটা কেন হচ্ছে, এটা এই 2 নাম্বার ঘর থেকে বিচার করতে হবে। এবার 3 নাম্বার ঘর যাবো। 3 নাম্বারে, জি স্যার। হ্যাঁ, তাহলে 3 নাম্বার হচ্ছে যোগাযোগ, মানে কমিউনিকেশন। যত যত কমিউনিকেশন আছে, কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, খালি রাস্তাঘাট বুঝি তাহলে কিন্তু হবে না। মানে আমরা যে চিঠি লিখতাম আগের কালে, তাহলে চিঠি কোন বিভাগে পড়ে, ডাক বিভাগ। ওই ডাক ডাক বিভাগ। বিভাগ কিন্তু 3 নাম্বারে আসবে। তারপরে ধরেন আমরা টেলিফোন, এখন যে মোবাইল ব্যবহার করি, মোবাইলের মাধ্যমে আমরা আপনাদের সাথে কথা বলি, এই যে ইন্টারনেটের মাধ্যমে। তারপরে ধরেন এই ইন্টারনেট পরিষেবা, তারপরে জুম আইডি, এই জুম আইডির মাধ্যমে আমরা ক্লাস করতেছি। তারপরে যত রেডিও, টিভি, ক্যাসেট, ক্যাসেট, রেডিও ক্যাসেট তো একই জিনিস, রেডিও, টিভি, ক্যাসেট। তারপরে হচ্ছে ওই যে উপগ্রহে মহাকাশে যোগাযোগ, মহাকাশে কৃত্রিম সূর্য চন্দ্র, এই যে স্থাপন, তারপরে যত সোশ্যাল মিডিয়া, তারপরে খবরের কাগজ, মানে যত ওকে কি বলে, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যত প্রিন্ট মিডিয়া আছে, সেই প্রিন্ট মিডিয়া, মানে মিডিয়া জগৎ। তারপরে যত ওই বিমান পরিষেবা, মানে বিমান পরিষেবা, রেল পরিষেবা, বাস পরিষেবা, এমনকি রিক্সা পরিষেবা পর্যন্ত, রিক্সা, বাইসাইকেল, ঠেলা গাড়ি, সব এর ভিতর, যত যান্ত্রিক যান। সেই সঙ্গে রাষ্ট্রের পাঠ্যসূচি অনেক সময় পরিবর্তন হয়, রাষ্ট্রের পাঠ্যসূচি পরিবর্তন হয়, বই পুস্তক, তো বই পুস্তক, সাহিত্য, আবার ভাষা, ভাষা নিয়ে আন্দোলন হয়। আমরা 52 ভাষা আন্দোলনের কথা শুনেছি, যদিও আমরা দেখিনি, আর আগের জন্মে দেখেছিলাম কিনা আমার কি আর মনে আছে নাকি। তবে ওই ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সেটি ব্যর্থ, নাকি এই মত প্রকাশ করতে তারা সহজভাবে মত প্রকাশ করতে পারবে। তাছাড়া দেশের মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য থাকে, যে দেশের ভিতর ব্যবসা, বাইরের সাথে ব্যবসা না, কিন্তু দেশের ভিতরে যাবতীয় বাণিজ্য, শিল্প কলকারখানা, কিন্তু শিল্প কলকারখানা লেখা যাবে না, এটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে শিল্প কলকারখানা পড়ে না। অর্থাৎ স্যার, দেশে যে ফসল অভ্যন্তরীণ টসল বাণিজ্য হচ্ছে, লিখতে পারেন না স্যার? স্যার, অভ্যন্তরীণ বাণিজ্য, শিল্প হ্যাঁ, কলকারখানা স্যার, এটা অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বা আন্তদেশীয় বাণিজ্য। বাণিজ্য স্যার, ফাইন্যান্স না স্যার, এটা স্যার দুয়ে না। না না, এটা এই লেখেন আগে, তারপরে বুঝবেন। ঠিক যেহেতু ঠিক আছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, তো এই জমি থেকে, ভূমি, জমি থেকে বিশেষ করে ভূমি লাভ, ওই যে আমাদের সীমান্ত, যেমন আমরা সমুদ্রে কিছু সীমান্ত পাইছি না, সীমান্ত বেড়েছে না, এই সীমান্ত বাড়বে না সীমান্ত কমবে, মানে ভূমির থেকে ভূমি লাভ হবে না ভূমি কমবে, যুদ্ধের মাধ্যমে যে ভূমি লাভ হয় বা রাজ্য লাভ হয়, অনেক জায়গা সীমানা ঠেলে নেয় একজনের সীমানা আরেকজনের ভিতরে, এগুলো কিন্তু এই সীমানা প্রাচীর
3 নম্বর ঘর থেকে হবে। যদি কোনোটা এর ভিতর ভুল থাকে পরে আপনারা লিখবেন, আমার মনে পড়লে সেটাকে কারেকশন করব, স্যার কিন্তু নদী আপাতত ভাঙন, এগুলো লেখেন। স্যার নদী ভাঙন কে স্যার নদী ভাঙন স্যার না, কখনো নদী কখনো ভাঙ্গনে ক্ষয় হলে আবার সে ক্ষয়টাও যাবে। ওইটা স্যার আরেক পারে গিয়ে স্যার জমা হয়, এটা কি হ্যাঁ, স্যার হ্যাঁ, এখানে? তার মানে তো ওই যে সম্পত্তি বাড়তেছে না কমতেছে, ওই একই হ্যাঁ। কথা। হুম। তারপরে যত ওই সব চুক্তিপত্র হয় না, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় যত চুক্তিপত্র নথিপত্র, মানে ওই মন্ত্রণালয়, ওই কি সচিবালয়, সচিবালয়ে যে কাজগুলো হয়, এগুলো এই যোগাযোগ দপ্তরের মধ্যে যত যা কিছু হয় এইগুলো, এই নথি, যে ওই আমরা শুনেছিলাম না নথি পুড়ে গেছে সব, এই যে শুনি যে নথিপত্র পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম যা শুনি, এটা 3 নম্বর ঘর থেকে। এটা কি স্যার নতুন আইন পাস, ইদানিং নতুন আইন পাস পাস হইলো, ইদানিং নথিপত্র নতুন একটা আইন পাস হইলো এটা? না, নতুন আচ্ছা, আইন ঠিক আছে। পাস তো আবার আইন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যাবে 1 নম্বরে। এটা তো পরে নথিপত্র, বিবেচনা করবো, মানে এখন আগে যেটা বলতেছে সেটা আগে লেখেন, জানালে আমি ওকে গুলিয়ে স্যার, ফেলবানে। রেকর্ড স্যার, রেকর্ড নথিপত্র। রেকর্ড রেকর্ড নথিপত্র মানে রেকর্ড। হুম। ও তাহলে ওই হ্যাঁ, হ্যাঁ, জমির রেকর্ড পত্র, রেকর্ড সংশোধনী, দলিল পত্র, তারপরে ওই যে সিএসএস এ ডিপি পর্চা, এইরকম এইসব মনে হয়, এইসব বিষয় ভূমির যাবতীয় কাজ। স্যার আমি তাই অপরাধ বলে নেবেন ভূমি না স্যার। উৎপাদিত শস্য, আর এইবার দেখেন আমি বলি, ভূমি উৎপাদিত যত শস্য ফল আছে সেটা কিন্তু 4 নম্বর ঘরে, মানে রবি শস্য 4 নম্বর ঘর, ভূমি মন্ত্রণালয়। 3 নম্বর আর কিছু 4 নম্বরে লেখেন লাগবে ভূমি স্যার? মন্ত্রণালয়। চারি আগে আগে 4 লেখেন, তিনি একটু জায়গা রাখেন, তিনি একটু জায়গা রেখে 4 লেখেন। স্যার অপরাধ নেবেন না, আর মানে অন্যরাও অপরাধ নেবেন না। স্যার যে ইয়েটা বলছে, বাপের কারো কথা বলছে, আগেটা লিখে নিই, তারপর আমরা বিশ্লেষণ স্যারের কাছ থেকে শুনবো। মানে হ্যাঁ, কেউ হ্যাঁ, অপরাধ ওকে, নিয়ে ঠিক না আমার আছে, কথা। ঠিক থ্যাংক ইউ। আছে স্যার। তো 4 নম্বর একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখেন, 1 নম্বর লিখে 2 নম্বরের সাথে একটু ফাঁকা দেন, পরে আরো অনেক কিছু যুক্ত করতে হবে, ওটা ভাবে ভেবে যুক্ত করতে হবে। 4 নম্বর লেখেন ভূমি, ভূমির থেকে যত শস্য, মানে রবি শস্য হোক, সিজনাল শস্য হোক, আর যে শস্যই হোক, যত রকম ভূমি থেকে কৃষি খামার, ফল ফলাদি যা উৎপাদন হবে, এমনকি মৎস্য মাংস, পোল্ট্রি খামার যা কিছু হবে, খনিজ দ্রব্য যত আহরণ হবে, যেমন খনিজ সোনা রূপা, তামা লোহা ইউরেনিয়াম, তারপরে হচ্ছে ওই কত কি ওই কেমিক্যাল টেমিক্যাল বিভিন্ন কিছু, ওই যে মরণ অস্ত্র অস্ত্র বানায় যেগুলো, তারপরে বিমান বানানো অ্যালুমিনিয়াম, এই ভূমি থেকে, মানে খনিজ থেকে যা কিছু আসবে সব 4 নম্বরে লিখে দেন। ভূমি থেকে উৎপাদন এবং খনিজ থেকে যা আসবে 4 নম্বর লিখে দেন। সেই সঙ্গে 4 নম্বরে কিন্তু যুক্ত করতে হবে ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে দাবানল, ওই যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানল হয়েছে না, ওই দাবানলের কথা দেখেন, বিশ্ব পরিস্থিতিতে আমার পঞ্জিকায় কিন্তু লেখা আছে, দেখেন এত বড় দাবানল কিন্তু মনে হয় 20-30 বছরের মধ্যে হয়নি, যা বছর লেখা ছিল। তারপরে হচ্ছে এই যে ভূমিকম্প, ভূমিকম্পের ওখানে একটু ব্র্যাকেটে লেখেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের হয় 3 দিন আগে বা 4 দিন আগে, 4 দিনের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্প হয়, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, ভূমিকম্প, ভূমিকম্পের পাশে গ্রহণ, তাহলে পরবর্তীতে মনে পড়বে। এইবার ভূমিকম্প, তারপরে যত বন্যা, জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, তারপরে ভূমিধস, শিলাবৃষ্টি, তারপরে জলবায়ুর অবস্থান পরিবর্তন, এই যে অনেক কিছু যত যা কিছু আছে সব 4 নম্বরে। এই 4 নম্বরে কিন্তু ওই লিখতে লিখতে আবার অন্য কিছু লিখতে হবে। কি লিখতে হবে? যে ধরেন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমার কোন দেশের বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে উঠতেছে, এটা কিন্তু ওঠে নামে, আজকে আমেরিকা আছে, কালকে হয়তো কানাডা হবে, পরশুদিন অস্ট্রেলিয়া হবে, এরকম কিন্তু হয়, মানে শিক্ষার মানের উপর নির্ভর করে। যেমন আপনাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে মান বর্ধিত হচ্ছে না ক্ষয়িষ্ণু হচ্ছে, এই যে ক্ষয়িষ্ণু হবে না বর্ধিত হবে, এটি 4 নম্বর ঘর থেকে বলতে হবে। তারপরে রাষ্ট্রের যত বিরোধী দল আছে, এটা কিন্তু সরকারি দল এবং বিরোধী দল, তা সরকারি দল কিন্তু 4 নম্বর ঘর নয়, 4 নম্বর ঘর হচ্ছে বিরোধী যত দল থাকবে, প্রধান বিরোধী দল,
মানে সংসদে যে প্রধান বিরোধী দল যেটা থাকে সেটি কিন্তু এই 4 নম্বর ঘর থেকে। আবার রাজার যে সিংহাসন, মানে আসলে সিংহাসন টিকবে কিনা সেটাও 4 নম্বরে। মানে বিরোধী দলের আন্দোলনেই তো সিংহাসন চলে যেতে পারে, এই জন্য সিংহাসনটাও কিন্তু ওই কি 4 নম্বর ঘরে। তারপরে যত গণতন্ত্র নিয়ে যত আন্দোলন, গণতন্ত্র বা রাজতন্ত্র, প্রজাতন্ত্র, যত রকমের তন্ত্র বলেন, এই যত তান্ত্রিক আলোচনা, গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, যে দেশে যে নিয়ম থাকবে সেই নিয়ম অনুযায়ী যত আন্দোলন হবে এইগুলো সব 4 নম্বর ঘর। তারপরে ওই যে মাতৃভূমি স্বর্গাদপি স্বর্গাদপি গরীয়সী, তো এই মাতৃভূমি, আমার মাতৃভূমি বিচার করব, সেটা কিন্তু এই 4 নম্বর ঘর। তারপরে ওই যে অনেক সময় লেখা থাকে, আপনারা পড়েন কিনা, কতটা পড়েন আমি তো জানি না, যে মানবের মনে স্বদেশ প্রেম জাগ্রত হবে, এই ভাষাটা আমি ব্যবহার করি প্রায়। তো ওই দেশের প্রতি দেশপ্রেম জাগ্রত হবে না দেশপ্রেম নষ্ট হবে, এটি কিন্তু 4 নম্বর ঘর থেকে হবে। তাও কত লেখে দরকার নেই, সংক্ষেপে লেখেন ওই দেশপ্রেম। আর শুনিয়ে নেন কিছু কিছু হয়েছে। জি স্যার। তাহলে আর কোনো কিছু পড়তে পারে 3 নম্বরে, তাহলে যেতে পারে 4 থেকে 3 যেতে পারে আর কি। 4 থেকে 3, আমি তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করেছি, তারপর একটু দেখে নিতে নেই। 4, ভূমি, শস্য, স্যার খনি, শিল্প, প্রতিবেশী রাষ্ট্র কি 3 নম্বর থেকে কারখানা, দেখবো? জলবায়ু, দাবানল, ভূমিকম্প, বন্যা, শিক্ষা ব্যবস্থা, এই আমি লিখেছি সংক্ষেপে। আচ্ছা 5 নম্বর লিখি আমরা। স্যার 5 নম্বর প্রতিবেশী হচ্ছে রাষ্ট্র 3 নম্বর হ্যাঁ, থেকে দেখবো স্যার, প্রতিবেশী রাষ্ট্র 3 নম্বর থেকে দেখবো স্যার। প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, তার হ্যাঁ কমিউনিকেশন। হ্যাঁ, প্রতিবেশী দেশের সীমানা, সীমানা বলছি না 3 নম্বরে? সীমান্ত বলছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সীমানা নির্ধারণই তো প্রতিবেশী রাষ্ট্র। আজকে উপস্থিতি থাকার দরকার ছিল বেশি, কিন্তু তা তো নেই আমাদের, আমরা কি করব। আমাদের আর লাগবে না তো কারো, এগুলো খুব কম মানুষের লাগবে, যদি লাগে একমাত্র আমাদের জয়ন্ত বাবুর আপাতত লাগবে। আর আর আমার কার লাগবে? লাগবে স্যার। ও তার আমার আমার তো আমার লাগবে। কাছে স্যার, আমাদের সবারই স্যার লাগবে স্যার। স্যার আমার কাছে স্যার, স্যার স্যার যখনই শোনেন কালকের যে ক্লাসের ভিতরে এই আমার একটা বিষয়ে পড়ি, ফাইন্ডিংস আছে, আপনাকে এখন বলবো না পরে বলবো পরে পরে পরে, আগে লিখে নি। হ্যাঁ, আমাকে 5ম স্যার, ঘর, স্যার অনেকে জিজ্ঞাসা করে 5 স্যার কি নাম্বার, হবে। জি আগে পরে পরে। দ্রুত লিখে নি, রাত থেকে বেশিক্ষণ বসে করা যাবে না, দ্রুত। 5 নম্বরে আমরা লিখবো হচ্ছে দেশের জন্মহার, ওই যে জন্মের হার অনেক সময় বাড়ে, জন্মহার কমে না। শুনেছেন আপনারা যে চীনের বিগত, চায়নাতে প্রায় 10 বছরের বেশি ধরে জন্মহার কমছে, জাপানেও 10 বছরের বেশি ধরে জন্মহার কমছে, এমনকি কোরিয়াতেও জন্মহার কমছে, ইউরোপের ম্যাক্সিমাম দেশে জন্মহার কমছে। আবার আমাদের বাংলাদেশে কিন্তু জন্মহার বাড়ছে, ভারতবর্ষে জন্মহার বাড়ছে। তাহলে শিশু জন্মের হার বাড়বে না কমবে? পঞ্চম ভাব থেকে আমরা যেমন বুদ্ধি, শিক্ষা এগুলো বিচার করি, যেমন পঞ্চম ভাব। তারপর পঞ্চম ভাব থেকে যেমন জন্মের কর্মফল, তারপরে জ্ঞান, গরিমা, ক্ষমা, দয়া, মায়া, উদারতা, এখানে কিন্তু জন্ম হার সর্বপ্রথম। তারপরে হচ্ছে আহ বিশেষ করে পঞ্চম থেকে কিন্তু আবার চলে আসবে ওই আহ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যদিও আমরা মনে হয় 3 লিখেছি না, আহ, যোগাযোগ মন্ত্রণালয়। তিনে, হ্যাঁ হ্যাঁ, 3 লিখেছি সোশ্যাল স্যার আমি। মিডিয়াটা 3 থেকে কেটে দেন, ওখানে ওই প্রিন্টিং মিডিয়া গুলো হবে, যাবতীয় প্রিন্টিং মিডিয়া হবে, সোশ্যাল মিডিয়া কথাটা কেটে দিন ওখান থেকে। মানে যত প্রেস মিডিয়া আছে, প্রেস মিডিয়া 3, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে 5। জি হ্যাঁ, তারপর হচ্ছে যত আনন্দের জিনিস আছে, যত রকমের আনন্দ, আনন্দ মানে কি, খেলাধুলা, যেমন খেলাধুলায় বিশ্বকাপ কে জিতবে, তারপরে আনন্দ দেওয়ার জন্য আমরা কি করি, যেমন খেলাধুলা ছাড়া সিনেমা, যাত্রা, নাটক, তারপর শিল্পকলা, অভিনয়, অভিনয়, আরো কি কি, কত কি, আমরা কি কি করি গো বলেন? অনুষ্ঠান করি কিসে কিসে, যাবতীয় যত অনুষ্ঠান আদি করি, যেমন ওই স্যার এই যে পূজা পার্বণ, রাজ্যাভিষেক। স্যার পূজা হ্যাঁ, পার্বণ, পূজা পার্বণ ঈদ। হতে পারে, রাজ্যাভিষেক হতে পারে, রাজা যখন, যেহেতু রাষ্ট্রীয় জ্যোতিষ, হ্যাঁ রাষ্ট্রে পূজা পার্বণ কেন, সব ধর্মীয় অনুষ্ঠানও এর ভিতর চলে যাবে 5 নম্বরে।
তারপরে ন্যায় নীতি আদর্শ যত উচ্চ সমাজ, রাষ্ট্রের প্রশংসা, বা ওই গুণীজনের প্রশংসা, বা ওই সুশীল সমাজের প্রশংসা, তারপরে হচ্ছে সুশীল সমাজ, তারপরে হচ্ছে উম ইয়ে স্যার এই যে যা নোবেল প্রাপ্তি হ্যাঁ পুরস্কার, হ্যাঁ পুরস্কার হবে ওই স্তম্ভিত হতভম্ব হয়ে পড়বে, মানে সুশীল সমাজ দেখি আমি একটু ভাষাটা পঞ্জিকার থেকে নেই। আমি স্যার সুশীল লিখিত সম্প্রদায়ের বাংলাদেশ কেমন দেখবেন বিশ্ব পরিস্থিতি, এখানে হচ্ছে তার বুদ্ধিজীবী উম তো আসবে। মানে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ও শান্তির প্রিয় ব্যক্তিবর্গরা স্তম্ভিত হতভম্ব হয়ে পড়বে, এই ভাষাটা আমি গতবার ব্যবহার করেছি। মানে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ও শান্তিপ্রিয় ব্যক্তিবর্গরা স্তম্ভিত হয়ে পড়বে, মানে জ্ঞানী গুণী মানী ধর্মপ্রিয় শান্তিপ্রিয় মানুষগুলো বা সমাজের যে শ্রেণীর মানুষ, সামাজিক মানুষ যারা, তাদের সেই সামাজিক অবস্থান অধপতন হবে, না সামাজিক অবস্থানের ভালো কিছু হবে, এটা হলো পঞ্চম ঘর। 31 নম্বরে বিশ্ব পরিস্থিতি, এটা যদি আপনারা পড়েন তাহলে বুঝবেন যে ওই ভাব অনুযায়ী যে ভাষাগুলো দিয়ে যাওয়া হয়েছে ওই ভাব অনুযায়ী লেখা হয়। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ওই রাজ্যের সভা, তারপরে ধরেন তাই বলে শোকের সভা না কিন্তু, যেমন আমাদের আজকে যে একটা শোকের দিন গেল দেশে, এত বড় এইরকম শোকের অনুষ্ঠান কিন্তু আবার 5 নাম্বার ঘর নয়, ওটা 8 নাম্বার ঘর। তো 5 নাম্বার হচ্ছে যত আনন্দের যত যা কিছু আছে, ধরেন এই অলিম্পিক গেমসে আপনারা 5টা বিজয়ী, 5টা সোনা জিতেছেন, জিতে আসলে তাহলে রাষ্ট্রে কি একটা পুরো সম্বর্ধনা দেবে না? এই সম্বর্ধনা কিন্তু এই হবে। তারপরে হচ্ছে স্যার সংসদ কি স্যার এই 5 থেকে বিচার করবো স্যার? না না না, সংসদ নয়, সংসদ নয়, রাষ্ট্রের যত রকমের আনুষ্ঠানিকতা, আনন্দ প্রিয় যত যা কিছু, যত ধরেন সংসদ তো একটা স্যার এক নম্বরে সরকারি একটা ক্যাবিনেট। পার্ক তৈরি হলো, পার্কটা উদ্বোধন হলো, বা রাষ্ট্রের একটা ভালো কিছু উদ্বোধন হলো, আনন্দদায়ক যা কিছু হবে সব পঞ্চম। আর জন্মহার, তারপরে শিক্ষা, কলা ব্যবস্থা, মানে ওই স্কুল কলেজ বিদ্যালয় এগুলো সব পঞ্চম। সুশীল সমাজ বা যারা ওই জ্ঞানী গুণী মানি ধর্মপ্রাণ মানুষগুলো, এগুলো সব বিচার এখান থেকে হবে। আবার ওই রাষ্ট্রনায়কের মানসিকতা, মন মানসিকতা, এটাও কিন্তু এখান থেকে বিচার হবে। এটা একটু বিশেষ নোট রাখেন যে রাষ্ট্রনায়কের মানসিকতা, শাসকের মানসিকতা বলে লিখতে পারেন, বা রাষ্ট্রনায়কের মানসিকতা। এবার 6 নম্বরে যান, অত লিখতে হবে না, কম কম লেখেন। ষষ্ঠ ভাব হচ্ছে প্রথম লিখবেন সৈন্যবাহিনী। 3 নম্বরে আপনারা যেমন সীমানা লিখেছিলেন, 6 নম্বরেও কিন্তু সীমানা কথাটা লিখতে হবে, কিন্তু 6 নম্বরের কথা লিখবেন সীমানা সংক্রান্ত যত আক্রমণ। তিনি লিখেছেন সীমানা বর্ধিত হবে না কমবে, আর সীমানায় আক্রমণ হবে কিনা সেটা 6 নম্বরে লেখেন। আমি তো এখানে খালি সীমানা লিখে রেখেছি, যা। আচ্ছা, সীমানায় যত আক্রমণ হবে সেইগুলো এই লেখেন 6 নম্বরে। তারপরে যত যুদ্ধ, দেশের যুদ্ধ হোক, সীমানায় বাইরে যুদ্ধ হোক, মানে অন্য দেশের সাথে যুদ্ধ হোক, মানে দেশের ভিতর থেকে যত দেশে যুদ্ধ করা যায়। এখন তো দেশের ভিতর থেকে আহ, মানে 2000 কিলো দূরেও যুদ্ধ করা যায়, কিন্তু এক সময় তো সীমান্তে যে, ধরেন আমার বাড়ি আর আপনাদের বাড়ি গন্ডগোল বেঁধেছে, তাহলে আবুল হোসেন সাহেবের বাড়ি গন্ডগোল হয়েছে, তাহলে আমরা কি করবো? 4-5 জন ঝাঁপায় যাবো, আর আবুল হোসেন সাহেব 4-5 জন ঝাঁপায় আসবে, কিন্তু যার যার সীমানায় থাকবে। যেমন ওই যে ব্রাহ্মণবাড়িয়া আমাদের জেকে দেব স্যারের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ওই যে বললাম আরো, যার যার সীমানায় থেকে শো করে মেরে দাও। ওই রকম মারামারি যা কিছু হবে 6 নম্বর। তার মানে যত স্যার, দুঃখী তার মানে কষ্টে, স্যার হ্যাঁ এটা স্যার দেশের মধ্যে বসে স্যার এইটা স্যার সরাসরি আক্রমণ স্যার, এটা তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, সরাসরি আক্রমণ যারা করবে মানে স্যার সেইগুলো। অনেকে তো স্যার এই যে বাক যুদ্ধ করে স্যার, বাক যুদ্ধ যেটা স্যার হ্যাঁ, যে কমিউনিকেশন যুদ্ধ স্যার। যেভাবে আপনাদের ভাষায় লেখেন। স্যার বাক যুদ্ধ তো স্যার কমিউনিকেশনের স্যার যুদ্ধ স্যার, ওই না না, বাক ওটা স্যার যুদ্ধ না, আক্রমণ এটা। ওই কোনো কিছু ছুড়ে সরাসরি। মারা, গুলটি কাট মারেন আর যাই মারেন আপনি, ছুড়ে মারা, অস্ত্র শস্ত্র মারা টারা এইসব। ওই বাক যুদ্ধ কেউ কোনোদিন ওই মান্ডেনে বিচার করতে যাবে না। ওই
ও কোন দিন বিচার করবে? এখন আর কেউ ঝগড়া করে না, ঝগড়া করা হ্যাঁ, শেষ। স্টেজে মেরে দেয় এখন। নেন নেন, দ্রুত লেখেন, তা নাহলে স্যার আলোচনা হবে না কিন্তু। স্যার এই লিখে এই লেখা কথাটা খালি হ্যাঁ, খালি হয়ে লিখছি যাবে। লিখছি এই লিখছি কথাটা হ্যাঁ, একটু দ্রুত স্যার বুঝি লেখেন। না, দেশের মধ্যে এবং বাইরের যুদ্ধ না? 3 নম্বরে লিখেছেন সীমানা বর্ধিত বা কমানো, আর 6 নম্বরে সীমানা কথাটা আছে, কিন্তু সীমানায় যত যুদ্ধ হবে সেইগুলো 6, সীমানা মানে আক্রমণ। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তারপরে যুদ্ধে যত শ্রমিক সেনাবাহিনী যত লাগানো হবে সেগুলো এর ভিতর আসবে। তারপরে ওই ইয়ে রাষ্ট্রের, যেমন আমাদের বিদ্যুৎ বিল বাকি ছিল, ওই যে আদানি গ্রুপ চিঠি দিয়েছিল, আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি, তাহলে এই যে পূর্বের যে লোন, পূর্বের যে ধার, এগুলো ধার কর্জ ঋণ, এগুলো শোধ হবে কিনা, ওই ষষ্ঠের সাথে কিছু মিল আছে, কিন্তু কিন্তু এগুলো হচ্ছে পূর্বের ঋণ মুক্ত হবে কিনা। রাষ্ট্রে নতুন এবছরের জন্য ঋণ নিয়েছে সেটা না, পূর্বের বাসি ঋণ, সেই গ্যাপের ঋণ পরিশোধ হবে কিনা, এটা ষষ্ঠ ঘর লেখে। তারপরে যাবতীয় চিকিৎসা সেবা, মানে ডাক্তার, নার্স, বা ধরেন হাসপাতাল, তারপরে আর কি কি পড়ে, চিকিৎসা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যা কিছু পড়ে সব ষষ্ঠে লিখে দেয়। তা বললে 1 নম্বরের স্বাস্থ্য আর এই জায়গার স্বাস্থ্য কিন্তু ভিন্ন। এটা হচ্ছে সরাসরি চিকিৎসা, মানে ওই দপ্তরি, উম তার এটা কি মানে কয়, 1 নম্বর হচ্ছে জাতীয় দুর্যোগ, যেমন করোনা আসছে, এখন 6 হাউস তাকে কতটুকু প্রোটেক্ট করতে পারবে সেটা নির্ভর করতেছে 6 হাউসের উপরে। শিক্ষা, ওই ওই চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি, তারপরে চিকিৎসার প্রাণদায়ী ঔষধ আবিষ্কার, তারপরে হচ্ছে এই যত সাধারণ রোগ টোগ মহামারী, মানে বিশেষ করে প্লেগ, টাইফয়েড, আগের কালে যেসব রোগ টোগ হতো, এই সব রোগ ব্যাধির চিকিৎসা। তারপরে হচ্ছে ওই ইসের মধ্যে, মানে যেমন আহ জাতীয় খাদ্য ষষ্ঠে লিখবেন, আর কম্পিউটার, কম্পিউটারটা ষষ্ঠে ঘরে যাবে। তারপরে ওই যে দারিদ্র হার আছে না, দারিদ্র হার, দারিদ্র হার বাড়বে না কমবে? আমরা বলি না বেকারত্বের হার, তো বেকারত্বের হার বাড়বে না কমবে না, বা দারিদ্র হার বাড়বে না কমবে? এই যে এই যে কোনো ভাষায় আপনারা লিখতে পারেন, বেকারত্বের হার বাড়বে না দরিদ্রতা বাড়বে দেশের মানুষের, এই সেটা ষষ্ঠ ঘর। 7 নম্বরে চলে যান। এই আলোচনা একটু করে যাচ্ছে, এই আপনাদের মনে গেঁথে থাকবে, আর 2-1টা লিখলেই তো হয়ে যায়, এত লেখা লাগে। 7 নম্বরে লেখেন হচ্ছে গৃহযুদ্ধ। স্যার বলুন। প্রথম, যত দেশে গৃহযুদ্ধ, খোলা যুদ্ধ, চোর ডাকাত বদমাইশ, হ্যাঁ, গুপ্তচর, পকেটমার, এই যা কিছু মানে হয়, মানে সব 7 7 নাম্বার ঘর। এইবার আন্তর্জাতিক যত রকমের যোগাযোগ 7 নাম্বার, আন্তর্জাতিক যত বিষয়। তারপরে দেশে ওই যে এক দেশের থেকে যে আর এক দেশে মেরে দেয়, এই এই কথা শুনেছেন না? যেমন ওই যে আমেরিকা এসে ওসামা বিন লাদেনকে ওই ইয়েতে পাকিস্তানে এসে মেরে গেল। এই যে মেরে দেওয়া মানে গুপ্ত শত্রুকে নিধন করা, এই যেটা, এটা কিন্তু সপ্তম ঘর হবে। এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, এটা পরিবর্তন হলেও হতে পারে, জানি না। সপ্তম ঘর আন্তর্জাতিক হবে শিশু মৃত্যু, ওই যে শিশু মৃত্যুর হার, এটা বাড়বে না কমবে, এটাও কিন্তু সপ্তম ঘর। জি স্যার। আর আন্তর্জাতিকের সাথে ওখানে একটু লিখে রাখেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সপ্তম ঘর, বিদেশ রিলেটেড যত ব্যবসা আছে। এবার 8 নাম্বার ঘর যাই। 8 নাম্বার হচ্ছে দেশের শাসক, শাসকের মৃত্যু প্রথম 8 নাম্বারে। দেশ নায়ক, দেশ নায়কের মৃত্যু টিত্যু যদি হয়, তাহলে সেটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মানে দেশ নায়ক যারা থাকবে, রাজা, বা ধরেন যে দেশে যে শাসন থাকবে, সেই শাসন অনুযায়ী দেশের রাজার বা দেশের যে কর্ণধার, দেশের দেশের যে প্রধান, তানার জীবন অবসান ঘটবে কিনা, জাতীয় শোকে পরিণত হবে কিনা, এটা অষ্টম ঘর। আবার ওই যে মন্ত্রী পরিষদের কোনো মন্ত্রীবর্গ, একাধিক মন্ত্রীবর্গ, না একজন মন্ত্রীবর্গ, এরা মারা যাবে কিনা, সেটাও কিন্তু অষ্টম ঘর। আবার দেশে দুর্ভিক্ষ লাগবে কিনা, এটা অষ্টম ঘর। দুর্ভিক্ষ, মহামারী, ওই যে যেমন ষষ্ঠে প্লেগ লিখেছেন না, আর এ জায়গায় হচ্ছে দুর্ভিক্ষ মহামারী, রোগজনিত দুর্ভিক্ষ নয়,
যেমন খরা, বন্যা, বা ধরেন বিশেষ কোনো মহামারী যদি হয়, যেমন কোভিড-19, এটা একটা উদাহরণ লিখতে পারেন যে মহামারী, কিন্তু কোভিড-19 ছয় লিখতে হবে, ওই সরি, হ্যাঁ ছয় লিখতে হবে। কিন্তু মহামারী যদি অন্য কোনো ভাবে মহামারী দেখা দেয়, মানে প্রাকৃতিক দুর্যোগে যদি মহামারী দেখা দেয়, সেই মহামারীগুলো অষ্টম ঘরে যাবে। আবার অষ্টম ঘরে যেমন মহামারী দুর্ভিক্ষ যাবে, ঠিক তদনুরূপ বৈজ্ঞানিক গবেষণা কিন্তু অষ্টম ঘরে যাবে। এইটা জেকে দেব স্যার কালকে আলোচনা করেছিলেন। বৈজ্ঞানিক গবেষণা, যত আবিষ্কার, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার, এগুলো সব 8 নম্বর ঘরে যাবে। তারপর দেশের মৃত্যুর হার, মানুষের ওই যে গড় আয়ু কমে বাড়ে, এইগুলো, সব কিন্তু 8 নম্বর ঘর। এবার নয়, নয় যান দ্রুত। আমার ধৈর্য থাকতে থাকতে একটু আলোচনা করি, আমার তো ধৈর্য হারায় যাবে না। 9 নম্বর হচ্ছে বিচার বিভাগ, মানে ওই আমাদের যত কোর্ট কাছারি আছে, কোর্ট কাছারি মানে এটা কি আইন মন্ত্রণালয় যাকে বলে, আইন মন্ত্রণালয়, বিচার বিভাগ, যত যাবতীয় যা আছে, যত কোর্ট কাছারি যা আছে সব, এমনকি দেশীয় আইন, মানে আন্তর্দেশীয় আইন এবং বহির্দেশীয় আইন, মানে আন্তর্জাতিক আইন আর দেশীয় আইন। আন্তর্জাতিক আইনের পরে ওই যে বলেন না যে বিমান পরিষেবায় এই আমার আকাশ সীমা ব্যবহার করা যাবে না, তার মানে কি, এটা একটা আইন। আবার আকাশ সীমা ব্যবহার করা যাবে, এটাও কিন্তু আইন। অর্থাৎ এই যে আম, আন্তর্জাতিক যত আইনগুলো রয়েছে, তারপরে এই যে আমরা জাতিসংঘ, রাষ্ট্রসংঘ, এগুলো তো আমরা জানি। তারপরে বৈদেশিক মন্ত্রণালয়, বিশেষ করে বিদেশ মন্ত্রক, এই যে মন্ত্রককে তো হলো বিদেশ মন্ত্রণালয়, মানে ওই কি বলে ওকে, আরে কালকের ঘটনা আজকে মনে নেই, মানে যত এই রাষ্ট্রদূত, সরি, রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা, রাষ্ট্রদূতকে আবার পাঠানো, পাঠাতে যে ব্যর্থ হওয়া, যা কিছু আছে সব হচ্ছে এই আইন মন্ত্রণালয় বা নবম ঘর, বিদেশ মন্ত্রক। আবার বিদেশ যাত্রা, শ্রমিক বিদেশে যাবে না আমার দেশে এসে ভরবে, যেমন ধরেন আমাদের দেশের থেকে জনশক্তি রপ্তানি হয়, আবার দেখা যাচ্ছে মায়ানমার থেকে জনশক্তি আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। তাহলে এই যে আশ্রয় নিয়েছে, দেশে আশ্রয় নেবে না দেশ থেকে শ্রমিক যাবে বিদেশে, জনশক্তি রপ্তানি হবে, না এক দেশের থেকে বিপর্যস্ত হয়ে আর এক দেশে এসে আশ্রয় নেবে, এইগুলো সব কিন্তু এই নবম ঘরে যাবে। আবার যাবতীয় ধর্মীয় স্থাপনা, যেমন যত ধর্ম আছে দুনিয়ার বুকে, শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধরলেই হবে না, যত রকম ধর্মীয় আছে, যত, মানে ধরেন বেদ, তারপরে পবিত্র কোরআন, তারপরে বাইবেল, তারপরে ত্রিপিটক, এইরকম ওই যে শিখ ধর্মাবলম্বী, তারপরে ধরেন আপনার ওই বাহাই, তারপরে ওই ইত্যাদি ইত্যাদি, মানে যত রকমের ধর্ম যা কিছু আছে সব এই 9 নম্বর ঘর। তবে বিশেষ করে বিমানটাকে অবশ্যই লিখেন, যে যেহেতু বিদেশে যেতে গেলে এখন বিমানের ব্যবহার হয়, আগে ছিল জাহাজ। তো এই জাহাজও যদি বলেন আর বিমান বলেন, ওই যে সান্টা মেরিয়া, পিন্টা ও নিনা নামে 3টি জাহাজ নিয়ে ওই আমেরিকা আবিষ্কার করেছিল, কে কে আহ, কে ওই কলম্বাস স্যার, তাদের- কলম্বাস। কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। তো তখন নৌযান ছিল, এখন কিন্তু বিমান যান, এটা মাথায় রাখতে হবে যে এই যত দূরের সংযোগ, বিদেশের সংযোগ, সব কিছু ধর্ম সহ, এমনকি বিশেষ করে আমরা কিন্তু এই টেলিগ্রাম, টেলিগ্রাম না সরি, টেলিগ্রাফ, টেলিগ্রাফ না, আগে টেলিগ্রাফ ছিল, সেখান থেকে টেলিফোন হলো, টেলিফোন থেকে টেলিভিশন হলো, মানে এই যত যা কিছু সংবাদটা সরাসরি যাওয়ার জন্য। আবার এই যে মেইল করি আমরা, ইমেইল, জিমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, বা ধরেন এই মেসেঞ্জার, আমরা যা ব্যবহার করে টুক করে পাঠিয়ে দিচ্ছি, এই যা কিছু সংবাদ আদি পাঠিয়ে দেওয়া টেওয়া, এগুলো সব কিন্তু এই ঘর থেকে যাবে। যদিও ওগুলো লাগবে না, এগুলো হচ্ছে মনে রাখার কৌশলের জন্য আমি এইগুলো আলোচনা করতেছি, এগুলো কোনো কাজে লাগবে না। মানে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হলে তো বৈদেশের সাথে সব ব্যাহত হবে, ব্যাহত হবে না? তাহলে ব্যাহত হলে তার আমরা ওই মেইল পাঠাতে পারবো না। তখন ওই এক দেশের সংবাদ আর এক দেশে প্রচার করা যাবে না, এই নীতিটা কিন্তু নবম ঘর।
মানে ধরেন আমাদের বাংলাদেশের টিভি কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় না, আবার ইন্ডিয়ান চ্যানেল কিন্তু বাংলাদেশে দেখা যায়। এই যে যায় না কেন, এই জন্য ওই বেতার বা ধরেন আপনার এগুলোর একটা সীমাবদ্ধতা থাকে। যেমন চীন ফেসবুক ব্যবহার করে না, চীনে কোনো ফেসবুক নেই, ওদের নিজস্ব ইন্টারনেট, নিজস্ব ইয়ে। তারপরে ধরেন ওরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। আবার ওই আমাদের সৌদি আরবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা নিষেধ। উম এরকম অনেক কিছু আছে না, এগুলো ওই সব 9 নাম্বার ঘরে যাবে। আবার 10 নাম্বার ঘরে যান। 10 নাম্বার ঘর থেকে আমরা যেমন জ্যোতিষে কর্ম বিচার করি, তারপরে গুণ বিচার করি, এই জায়গায় কিন্তু তা না। 10 নাম্বার ঘরে হলো রাষ্ট্রের সম্মান বাড়বে কিনা, রাষ্ট্রের সম্মান বাড়বে না কমবে। তারপরে রাষ্ট্রের যে প্রধান, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, কোনো দেশে প্রেসিডেন্ট, আবার কোনো দেশে প্রধানমন্ত্রী, এই যা কিছু আছে, রাষ্ট্রের যে নায়ক সেটা 10 ঘর। রাষ্ট্রের যে প্রধান, সেই প্রধান কোনো বিশেষ করে জাতীয় বা বৈদেশিক সম্মানে ভূষিত হবে কিনা। ওই যে নোবেলের কথা বললেন, ওইটা 10 নাম্বারে নিয়ে আসেন। নোবেলের কথা বলেন মানে, নোবেল তো বিজ্ঞানীরা ভালো ভালো বড় বড় গবেষণার মাধ্যমে পায়। তো এই রাষ্ট্রনায়করা কিন্তু বিভিন্ন দেশে যে ওই যেমন লাল গালিচা সম্বর্ধনা, তারপরে বিভিন্ন পুরস্কার, তারপরে বিভিন্ন ডিগ্রি, এই যে জিনিসগুলো পায়, এইগুলো 10 ঘর। তারপর দেশের যত বিপ্লব হবে, এগুলো কিন্তু 10 নাম্বার ঘরে চলে যাবে। আবার দেখা যাচ্ছে ধরেন আমরা গার্মেন্টস রপ্তানিতে দ্বিতীয়, তাহলে প্রথম কোন দেশ? তাহলে এই যে রপ্তানি বাণিজ্যে আমরা বেশি, আমদানি নয় কিন্তু রপ্তানি, 10 নাম্বার ঘর রপ্তানি। রপ্তানি বাণিজ্যে আমরা শীর্ষে যাব, না মাঝারি থাকবো, না হুম, মানে ছোট হব, বড় মেজো সেজো, এই তিনটে বিচার করলেই তো হয়, বড় মেজো আর ছোট। আমরা বড় হব, মেজো হব, না ছোট হব, এইরকম। এই যেটা বিচার করবেন সেটাই 10 নাম্বার ঘর থেকে করবেন। আর কিছু, আর কিছু, ও জাতীয় যত পরিকল্পনা, না সরি, 10 নাম্বার জাতীয়, ওটা 11 নাম্বারে। আর ভেবে ভেবে আপনারা লিখে লিখে নেবেন, অত লেখা লাগবে না। দেখেন এবার 11 নাম্বার ঘর, যত 11 নাম্বার ঘরে বৈদেশিক যত চুক্তি, যত বিদেশের সাথে যত চুক্তিপত্র হবে, এগুলো সব 11 নাম্বার ঘরে যাবে। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক, সম্পর্ক কখন বাড়বে কখন কমবে, এই সম্পর্ক অনুকূলে না প্রতিকূলে, এই আন্তর্জাতিক সম্পর্কটা এখানে লিখবেন। আবার 9-এ যেমন আপনারা ওই 10-এ যেমন রাষ্ট্রদূত লিখেছেন না, 9-এ রাষ্ট্রদূত লিখেছেন, 10-এও কিন্তু রাষ্ট্রদূত লিখতে হবে। না, সপ্তমে লিখেছি আমরা, রাষ্ট্রদূত লিখেছি, সপ্তমে লিখেছি না নাকি সে আন্তর্জাতিক, আচ্ছা পরে দেখতেছি। স্যার নবমে লিখছিলেন রাষ্ট্রদূত স্যার। লিখেছি। নবমে, তাহলে লিখেছি। একাদশেও কিন্তু এই রাষ্ট্রদূতটা একাদশে লিখতে হবে, যে বিদেশের রাষ্ট্রদূত, মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপরে জাতীয় যত পরিকল্পনা, আন্তর্জাতিক যত পরিকল্পনা, যত বৈদেশিক ব্যবসা, যত আহ, ইয়ে ওই ব্যবসা থেকে লাভ, যত লাভের অংশ, মানে ওই আয় ভাব আর কি, আয় ভাবের মতো প্রায়। আবার দেশীয় আইন, নতুন নতুন কোনো আইন যদি হয় সেটা এই 10 নাম্বার। বিশেষ বিশেষ সভা সমিতি, ক্যাবিনেটে বসে কোনো আইন পাস, এগুলো সব একাদশ ঘর। মানে আমার ঘরে যা কিছু আসবে প্রায় 11 নাম্বার ঘর ওই জ্যোতিষের সাথে প্রায় মিল আছে। মানে ওই এক সময় বলতো না রাজার টাকশাল ভরে গেছে বা ব্যাংক টাকা ভরে গেছে, রিজার্ভ মানি ভরে গেছে, কিন্তু তাই বলে রিজার্ভ মানি বলা যাবে না। ওই আহ, ইয়ে মানে যত পুরস্কার নিয়ে সম্মান নিয়ে ভরে দিয়েছে এইগুলো। আবার নতুন নতুন আইন, আন্তর্জাতিক সম্পর্ক, এইগুলো জাতীয় টাকশাল মানে রিজার্ভ মানি। রিজার্ভ মানি এ জায়গায় অবশ্য বলা যায় না মনে হয়। আচ্ছা ওইটা একটু গ্যাপ দিয়ে রাখেন। জাতীয় পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে হচ্ছে উম তাদের সাথে সম্পর্ক কেমন, রাষ্ট্রদূত, জাতীয় পরিকল্পনা, এইসব বৈদেশিক চুক্তি, হ্যাঁ এই কয়টা লিখলে হচ্ছে। স্যার এই রাষ্ট্রদূত তো নবমে লিখছি, নবমটা কেটে দেবো? না না, নবমে থাকবে, নবমেও থাকবে, এখানেও থাকবে, কিন্তু এই রাষ্ট্রদূতের মধ্যে 11 নাম্বারে আমি পাতালি বুঝতে পারবো। মানে ও 11 নাম্বারে হচ্ছে ওই 9 নাম্বারে যে রাষ্ট্রদূত লিখেছেন, সেই রাষ্ট্রদূত হচ্ছে বিদেশ যাত্রা, আন্তর্জাতিক আইন রাষ্ট্রদূত, 9 নাম্বার, 9 নাম্বার,
উম, আইনজনিত বৈদেশিক ব্যবসা, তারপরে হচ্ছে যাবতীয় সমুদ্র যাত্রা, ধর্ম টর্ম, এইসব আইন বিষয়ক। মানে রাষ্ট্রদূত যদি কোনো আইন টাইন করে, তাহলে সেইগুলো হচ্ছে ওই আপনি 9 নম্বরে যেটা লিখেছেন। আর হচ্ছে এই রাষ্ট্রদূত প্রেরণ করে রাষ্ট্রদূতকে ফিরে এটারে আনা 11 নম্বর ঘর। ওই রাষ্ট্রদূতকে আকস্মিক ফেরত আনা মনে হয়, এটা একটু দাগ দিয়ে রাখেন। এটা ভাবে গেলেই আমাদের মনে পড়ে যাবে না। এবার 12 নম্বর, রাষ্ট্রের যত ক্ষতি ওই ব্যয়ভাবের মতো একেবারে সেম প্রায়। তারপরে যত যুদ্ধ বিগ্রহ, গুপ্তচর, অগ্নিসংযোগ, তারপরে বিশ্বাসঘাতকতা, গোয়েন্দা কারবার, এটা 12 নম্বরে লিখতে হবে, গোয়েন্দা দপ্তর। তারপরে যত জেল ফাঁস, ওই টিটু বাবু, আপনার যত জেল, যত ফাঁসি, এগুলো সব 12 নম্বরে। তারপরে নকল টাকা, জাল টাকা, হুন্ডি বাণিজ্য, প্রতারণা করা, যত গোপন কাজ, গোয়েন্দা বিভাগ। তারপরে ওই কারাগারে আটকাবেন, আবার জনসমক্ষে ফাঁসি দেবেন, নাকি ওই বিদেশি গুপ্তচরদের ধরবেন, তারপর যত লুণ্ঠন করবেন, এই যা কিছু অগ্নিসংযোগ, গুপ্তচর বৃত্তি, সব এর ভিতর যাবে। যত রাষ্ট্রের ক্ষতি হবে সব, প্রকাশ্য হত্যা, গুপ্ত হত্যা, সব এর ভিতর যাবে। স্যার শেয়ার বাজারটা কোথায় যাবে স্যার? ওই যে শেয়ার বাজার 2 নম্বর করে লিখেছি না, রিজার্ভ শেয়ার বাজার 2 নম্বর করে তো লিখেছি। শেয়ার বাজার 2 নম্বরে লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, এই তো আমার কাগজ খান দিয়ে দিচ্ছি এবার গ্রুপে, আপনারা কষ্ট যা করার করেছেন, এখন দিয়ে দিই। কিন্তু আমার এই হাতের লেখা তো প্রাথমিক ব্যাচেরা দেখলে তো তখন হাসবে না এটা। কি করবো, দেবো গ্রুপে নাকি? না স্যার, লেখা গ্রুপে হয়েছে লাগবে তো, না আর স্যার। দেওয়ার দরকার স্যার কি? লেখা দিয়ে দেন হয়েছে স্যার, স্যার, দিয়ে গ্রুপে দেন। লাগবে না। স্যার দিয়ে দেন উচ্চতর স্যার। নাইলে গ্রুপে দেন, স্যার উচ্চতর আর নাইলে গ্রুপে দেন, আমার স্যার প্রাথমিক গ্রুপে উচ্চতর আমরা দিয়ে দেবো স্যার। উচ্চতর গ্রুপে দিয়ে দেন, প্রাথমিক গ্রুপে আমার স্যার উচ্চতর আমরা গ্রুপে দিয়ে দেন। দেবো। গ্রুপ, আচ্ছা নীরজ বাবুর কাছে দিই, তারপরে আপনি দিয়ে দেন। আচ্ছা। হম। এই স্যারের হাতের লেখায় বেশ ভালো, বোর্ডের যে লেখা, আমি জানি না কেউ এরকম না, না, লিখতে পারবে কিনা এ তো বোর্ডে। আমার বিচার করার জন্য লেখা, এর বোঝাও যাবে না, দেখেন থাকলে বুঝবেন। নীরজ বাবুর দিয়ে দেন গ্রুপে, দেখেন একেবারে বাজে লেখা। তা নাহলে তো প্রথমেই এত কষ্ট করাতাম নাকি আপনাদের? লেখা ভালো না ওটা। কষ্ট করাইলে ভালোই হয়, এটা মুখস্থ হয়ে যায় কিছুটা। হ্যাঁ, এইবার আমাদের আরেকটা, এই লেখা সবাই তো লিখেছেন নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখেছেন। তাহলে আমাদের এই নক্ষত্রগুলোকে একটু লিখে নেওয়ার দরকার। নক্ষত্র শুধু নাম্বার লিখে নিলে তো হয়ে যাবে, খালি নাম্বার লেখেন। এখানে কেন্দ্রে লেখেন, কেন্দ্র, মানে প্রথমে কেন্দ্র নক্ষত্রের নাম্বারটা ঢুকে নেন খালি। 3, 4, 5 নম্বর হবে কেন্দ্র। 3, 4, 5 মানে কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা, তার নাম লেখার দরকার নেই, 3, 4, 5 লেখেন। লিখেছেন? উত্তরে লেখেন হচ্ছে 24, 25, 26, উত্তরে 24, 25, 26। দক্ষিণে লেখেন, আমি এখানে লিখে দিলি তো হয়ে যেত। 3, 4, 5, 3, 4, 5। এবার উত্তরে লিখবেন হচ্ছে 24, 25, 26, 24, 25, 26। তারপর দক্ষিণে লিখবেন হচ্ছে, দক্ষিণে লিখবেন 12, 13, 14, 12, 13, 14। জমা জমা হয়ে গেল। এবার দক্ষিণে পরে পশ্চিম, 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 পূর্ব পশ্চিম, 18, 19, 20। এটা ভুল হতে পারে, আমি জানি না। 18, 19, 20। তারপর 18, 19, 20 যদি হয়, তাহলে পূর্বে হবে, পূর্বে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে। আচ্ছা লেখেন, পরে কারেকশন করবেন। 6, 7, 8, 6, 7, 8। এবার ঈশান কোণ যদি যাই, ঈশানে হচ্ছে 1, 2, 27, 1, 2, 27, মানে 27, 1, 2।
27 1 2 এইভাবে লিখি 1 2। তারপরে ঈশানের পরে অগ্নি, অগ্নি কোণে আছে 9 10 11 9 10 11। এবার ঈশান অগ্নি নৈঋত কোণে হচ্ছে 15 12 13 14 থেকে 15 16 17 15 16 17 18 19 20। তাহলে বায়ু কোণে হবে 21 22 23। বায়ু কোণে বায়ুতে হবে 21 22 23। 21 21 22 23 এইভাবে লেখেন। তাহলে 1 2 3 4 5 6 7 8 পূর্বে 9 10 11 12 13 14 15 16 ওইটা 17 হবে, 7 লিখেছি এখানে। 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 আর এই 27। ঠিক আছে মনে হয়। ঈশান হচ্ছে 1 2 মানে 27 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। হ্যাঁ, বুঝছেন? নৈতটা একটু করতে, নৈত কোনটা একটু কর, নৈত। নৈরিত হচ্ছে 15 16 17। নৈরিত মানে কিন্তু দক্ষিণ আর পশ্চিমের মাঝ বরাবর। বুঝতে পারছি। স্যার স্যার ঈশানরা একটু বলেছেন 27 1 2, এটা বুঝলাম না। ঈশান। কোনটা ঈশান? ঈশানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ 1 নম্বর নক্ষত্র 2 নম্বর নক্ষত্র আর 27 নম্বর নক্ষত্র, মানে রেবতী অশ্বিনী ভরণী। এই হয়েছে। হয়েছে স্যার। এইবার হচ্ছে আপনারা 1 জানুয়ারি 2026 একটা ছক করেন। 1 জানুয়ারি 2026 একটা ছক করেন। ছকটা এখানে বসাতে হবে ডিগ্রি মিনিট সহ, নক্ষত্র সহ। আমি 2 মিনিট বিরতি নিচ্ছি। 1 জানুয়ারি 2026 ধরেন রাত 12টা 1 করেন। এই কাগজের তল ও না, আহ, রাত 12টা 1 মানে আমরা একটা বছরের একটু বিচার, নাকি আমরা এক কাজ করি, আমরা ব্যাক বছর বিচার করি। ব্যাক মানে যেটা ডকুমেন্টস আছে সেটা করা ভালো না? ধরেন আমার পঞ্জিকায় লেখা আছে বা অন্য পঞ্জিকা থাকলে আপনাদের জি আছে, স্যার, অন্য পেপারে সেটাই বের করেন স্যার, হয়। পিছনের একটা করেন। হ্যাঁ, পিছনে একটা গেলে ভালো না? কেন জি সামনে কোনটা যাবেন সেটা তো ডকুমেন্টস থাকতেছে না, জি তাই না? তাহলে আপনারা ঠিক আছে। চিন্তা করেন যে কোন পিছনে, কত পিছনের দিকের পঞ্জিকা টঞ্জিকা আছে, সেই অনুযায়ী যার কাছে আছে সেই অনুযায়ী একটা সাল নিন। দেখেন মান্ডনে কি আনন্দ। মানস বাবুর ভিডিও অন কেন? সাধন বাবু তো অনেকদিন পরে যোগদান করেছেন, সাধন বাবুকেও দেখা যাচ্ছে না। স্যার সাধন বাবুকে সাধনা করলেও পাওয়া যায় না স্যার। আমি আছি স্যার, আমি আছি স্যার। আপনাকে পাওয়া গেছে? পাওয়া গেছে স্যার, দাদা কিন্তু স্যার স্যারকে ইচ্ছা অনেকদিন পরে পাওয়া গেছে। ক্ষমা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হুজুরের কি, হুজুরের কাজ শেষ? এক ক্লাসে এক যদি মজা 25 নেব পাইতে নাকি? হয় তাহলে কিন্তু এখন আমাকে মজা দিতে হবে, না হলে হবে না। আগে 2 4 বছর আগের কোন সালের পঞ্জিকা আছে সেই সালের পঞ্জিকার সালের প্রথম জান ওই বছরের গোচরে যে গ্রহগুলো পরিবর্তন হয়েছে
ও কিন্তু টপাটপ মুখে মুখে হিসাব করে দিতে হবে। এইবার কিন্তু কিশোরী মোহন বাবু আর হচ্ছে আবুল হোসেন সাহেব আর আমাদের লিওস স্যার, এই তিনজনকে গাণিতিক জ্যোতিষে আমি সেরা মনে করি। এই তিনজনের একদম রেডি থাকতে হবে মুখে মুখে, ওই যোগ করার সময় আমি কিন্তু দেবো না। স্যার তাহলে 24 সালেরটাই দেন, 1-1-24 কাছে যেটা আছে, যেটা দেবেন যে আপনি দেন, কাছে পত্রিকা থাকলে হবে, 1-1-24, হ্যাঁ। দেন। তাহলে 1-1-24 রাত 12টা 1 মিনিটের হরস্কোপ বের করেন। 1-1-2024, তাহলে এগুলোকে আমরা মুছে ফেলি। এখানে তো ওই স্ফুট লেখা লাগবে না জায়গা, তাহলে আমরা এখানে লিখি 1-1-2024, 12:01 AM। এই দ্রাঘিমাংশ অক্ষাংশ দিতে হবে প্লিজের। দ্রাঘিমাংশ তো পরে, অত কঠিন হলে আর ক্লাস করবেন না, শেষে উঠে চলে যাবেন। আগে একটা দেশের করেন, একটা দেশের করতে তো দ্রাঘিমাংশ লাগতেছে না, কিন্তু যখন গোটা বিশ্ব করতে যাবেন তখন দ্রাঘিমাংশ লাগবে। সবাই কিন্তু ভিডিও অন করতে হবে, না স্যার হলে এইটার কিন্তু যখন ক্লাসে ফাঁকি হরস্কোপ দেবো করব, আমি। ভিডিও অন না স্যার করলে এইটার ক্লাস কিন্তু ফাঁকি হরস্কোপের দেবো। সময় আমরা স্থান দেব কি? স্যার আপনারা এটা এখন কোন দেশের বিচার ঢাকা করবেন? দেন, বাংলাদেশ। কোন দেশের, না খালি ঢাকা না, কোন দেশের বিচার করবেন আগে সেটা বলতে হবে। ওই পঞ্জিকায় কোন কোন দেশের বিচার করা আছে, মানে বৃহৎ লেখা আছে তো আপনার বাংলাদেশ আর বিশ্ব পরিস্থিতি নিয়ে লেখা আছে, অন্যান্য বিষয় নিয়ে হুম, তো শর্ট শর্ট লেখা আছে। জি তবু জি। যদি চান যে হ্যাঁ আপনার ভারতের করবেন, পাকিস্তানে করবেন, করতে পারেন। মানে যে দেশের রাষ্ট্রগত ভারতের ফল করি, ওই এই যে টিটু বাবু আছে ভারতের, ওইখান থেকে করি। হ্যাঁ, যে কোনো জায়গার থেকে করলে হয়, অথবা টিটু দা আপনি হরস্কোপটা দেন। না না, যে কেউ তো দিতে পারবে ওটা। আহ, ইয়ে মানে স্থান কলকাতা দিয়ে দেবে, সমস্যা কি, বা স্থান দিল্লি দিয়ে দেবে, উনি দিল্লি বসে লিখতেছে। মান্ডেন অ্যাস্ট্রোলজি হবে সেন্ট্রালে বসে, মানে রাষ্ট্রের রাজধানীতে বসে, যেখান থেকে টাইমটা হয়, টাইমটা যেখান থেকে হয় সেইখানে মনে হবে যেন আমি ওখানে বসে লিখতেছি, তাই মনে করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে আমরা তো স্যার এখন দেখবো, আমরা তো মেল লিখবো না। ফিমেল, দিল্লি স্যার মেল ইন্ডিয়া ফিমেল লাগবে কেন? একটা দিয়ে দিল্লি ইন্ডিয়া দিলাম। কন্যা লগ্ন কেতু, হ্যাঁ, কন্যা লগ্ন কেতু। বৃশ্চিকে বুধ শুক্র, বৃশ্চিকে বুধ শুক্র, জি। আর ধনুতে রবি মঙ্গল। ধনুতে রবি মঙ্গল। টিটু দা ওই যে নক্ষত্র নাম্বার বলতে হবে। আচ্ছা বলে দিচ্ছি, আগে এটা ইয়াটা দিয়ে দিই, এখন নাম্বারটা দিয়ে দেবো। আগে জি। গ্রহগুলি দিয়ে দিই। কুম্ভতে শনি, কুম্ভতে শনি, মীনে রাহু, রাহু, মেষে বৃহস্পতি, মেষে বৃহস্পতি, সিংহে চন্দ্র। সিংহে চন্দ্র। আচ্ছা, এবার রবি হইল পূর্বষাঢ়া নক্ষত্র। রবি পূর্বষাঢ়া মানে এই পূর্বষাঢ়া হইল 13 নম্বর, নাকিটা 21 নম্বর। না না, পূর্বষাঢ়া, 21। পূর্বাশড়া হচ্ছে 20 নাম্বার। সরি 20 নম্বর। চন্দ্র হইল মঘা, মঘা মানে 10। চন্দ্র হইল 10 নম্বর। মঙ্গল হইল মূলা 19। বুধ হইল জ্যেষ্ঠা 18। একটা বড় শখ করতে পারলে ভালো হতো এখানে। আর এখন সুভাষ বাবু শুক্র বলবেন যে হইল আমরা কি শুক্র হইল শর্ট 17 নম্বর। দেখাবো না কঠিন দেখাবো, এইটা আগে সুভাষ বাবুর বলতে হবে। যদি সুভাষ বাবু বলেন যে কঠিন ভাবে দেখাবো তাহলে কঠিন, আর যদি শর্ট সূত্র চায় তাহলে শর্ট সূত্র দিয়ে দেবো। স্যার প্রথম দিন তো সহজই দেখাইবেন, কঠিন তো
তাহলে ওই বলেন সবটা আমিও একটু বসাই, একটু বড় জায়গায় বসাতে পারলে ভালো হতো। তাহলে এখানে বসাই দেন। স্যার লগ্ন হইলো কেতু, লগ্ন কেতু মানে কোন লগ্ন? কন্যা লগ্ন। কন্যা লগ্ন। কোন লগ্নে কেতু, আচ্ছা। লগ্ন আমার প্রয়োজন নেই, তারপর কেতুটা বসাই নিলাম কন্যায়। কেতু কত নম্বর নক্ষত্রে? কেতু হইলো আপনার এই চিত্রা, মানে হস্তা চিত্রা 14 নম্বর নক্ষত্র। না 13 নম্বর। 14 হস্তা নম্বর। চিত্রা 14 নম্বর। 13। হ্যাঁ, তারপরে চিত্রা 14, 14। চিত্রা হলে 14, হস্তা 13। আর বৃশ্চিকে বুধ শুক্র বুধ কত নম্বরে? 18 নম্বরে। বুধ বুধ 18। 18, হুম, শুক্র শুক্র 17, শুক্র 17। 17। 17। হ্যাঁ, এবার ধনুতে লগ্ন রবি হিসেবে মঙ্গল। ধনুতে হ্যাঁ, মঙ্গল। কোথায় মঙ্গল? ধনুতে রবি রবি মঙ্গল মঙ্গল। ধনুতে। ধনুতে রবি মঙ্গল। রবি কত নম্বর নক্ষত্রে? রবি 20, রবি 20। 20। আর হচ্ছে মঙ্গল মঙ্গল 19। 19। হ্যাঁ, মঙ্গল 19। তারপরে হ্যাঁ, কুম্ভে শনি কুম্ভে শনি। শনি কত? 24। 24। 24। হ্যাঁ, তারপরে মিনে রাহু মিনে রাহু। রাহু কত? 27 নম্বর, 27। 27। হ্যাঁ, বৃহস্পতি মেষে মেষে বৃহস্পতি কত নম্বর? 1 নম্বর। 1। হ্যাঁ, তারপরে 3, আচ্ছা 4, নেক্সট। 7, 8, চন্দ্র আরেকটা। চন্দ্র চন্দ্র চন্দ্র, কোথায়? সিংহে চন্দ্র, সিংহের চন্দ্র সিংহে কত নম্বর? 10 নম্বর। 10 নম্বর। হ্যাঁ। হ্যাঁ, এই হয়ে গেছে। এইবার হচ্ছে কোন রাষ্ট্রের বিচার করবেন? কোন রাষ্ট্রের টাইম দিছেন? দিল্লি। দিল্লি মানে ইন্ডিয়া। ইন্ডিয়া হলো মকর রাশি। তাহলে মকরকে লগ্ন ধরতে হবে। মকরকে 1, স্যার 2 ইন্ডিয়া যে মকর রাশি, এইটা আমাদের বের করা শিখাবেন না? দিয়ে দিচ্ছি। আমরা একটু অন্য কালি ব্যবহার করি, এ তো বোর্ডে অবশ্যই সহজ করে দেওয়া নিত, বাম একদম সহজ সাইডেরটার করে দেওয়া। ইয়েটা আপনার গ্রুপে দিয়ে ওটা বাম সাইডেরটা মুছতে পারলেন স্যার। না, ওটা তো লিখে নিয়েছে সবাই, ওটা মুছে ফেলবানি। একটা সহজ জিনিস হচ্ছে যেটা বললে হাঁটবেন সবাই, কিন্তু সেইটাই হচ্ছে অরিজিনাল সূত্র, কিন্তু সবাই হেসে দেবে শোনা মাত্র। এইবার আমি যে কাগজটা দিয়েছি, এই দেখেন হেসে দেয়া কাজটা কি, মানে ওই কেরোসিন তেলে কাগজটা যদি চুবনি দেওয়া হয়, তাহলে এর উপরে একটা চুবনি দেওয়া কাগজ, কেরোসিন তেলে ভিজানো কাগজ যদি এর উপরে রাখা হয়, তাহলে কি ওর নিচের সব দেখা যাবে না? জি, দেখা যাবে। হুম। যাবে। যাবে। দেখা যাবে তাহলে স্যার। বা এক টেবিলের পরে 2 খাতের গ্লাস রাখতে হবে, 2 খাত, মানে গ্লাসটা একটু উঁচু থাকবে। এইবার গ্লাসের নিচে এই কাগজটা যাতে এইভাবে ঘোরানো যায়, এভাবে ঘোরানো যায়। হুম। তাহলে আমার এখানে 1 নম্বরে বৃশ্চিক দেওয়া আছে না, আমি 1 হুম। নাম্বার নিয়ে যাব মকরে। তাহলে এই কাগজটাকে ঘুরিয়ে এই 1 নাম্বার নিয়ে যাব এই মকরে, কিন্তু তখন জি। কোনাকুনি কিন্তু মেলে না। হ্যাঁ। কিন্তু এটুকু মনে রাখতে হবে, মানে মনে করে নিতে হবে, আচ্ছা। সহজ বিষয়। জি। এইটাকে নিচে রেখে উপরে কাগজ রাখতে হবে। এইবার চোখের সামনে রেখেও কিন্তু ওই শয়তানি ধরা যায় না, মানে চোখে অত বোঝা যায় না। অথবা সামনে টানায় রাখবেন চোখের সামনে, যা আপনারা লিখেছেন ওই ভাব 1 থেকে 10, 12 পর্যন্ত, ওই 12 হচ্ছে মানডেন করার সময় আপনারা খুঁজে খুঁজে দেখতে পারবেন না। তখন এইটা গ্লাসের নিচে যদি রেখে দেওয়া হয়, অথবা চোখের সামনে যদি, যেহেতু শক্ত কাগজ, এভাবে চোখের সামনে সোজাসুজি রাখা হবে, যেখানে আপনি যে কাগজটা নিয়ে মানডেন বিচার করবেন, ধরেন এই 1 নাম্বারকে আমি ঘুরিয়ে এই মকরে দিলাম, তাহলে আমি এখানে একটু মকর খালি লিখে নেব, মকরে পরে এইটা কুম্ভ, এইটা মিন, এভাবে লিখে নেব। দেখেন আমি কিভাবে লিখতেছি, লাল কালি দিয়ে এই 1 নাম্বার মকরে দেব। তাহলে আমি যদি এখানে মকর লিখি, তারপরে এখানে কুম্ভ লিখি, এখানে মিন লিখি, তারপরে এখানে মেষ লিখি,
এখানে বৃষ লিখি, রাগই হচ্ছে না, কি করবো? এই ধরেন এখানে মিথুন লিখলাম, তাহলে আমার কি ভাবগুলো চলে যাচ্ছে না একেবারে সেই জায়গায় জি পাচ্ছি না? জি জি যাচ্ছে। তাহলে এইবার যে আমরা যদি দেখি যে মকর লগ্ন আমার, মকর এক, কুম্ভে শনি আছে, আছে না কুম্ভে শনি? তাহলে জি কুম্ভ 2 নাম্বার ঘর থেকে আমরা কি বিচার করবো? অর্থ মন্ত্রণালয় দেখেন ওখানে 2 নাম্বারে কি লিখেছেন, ওই হ্যাঁ, জন্য বললাম অর্থ বড় করে মন্ত্রণালয়। খাতায় ছক করে ছোট ছোট করে লেখেন, জি স্যার। ঠিক আছে। কিন্তু আপনারা 1 2 নাম্বার অনুযায়ী লিখেছেন। এটি হচ্ছে চালাকি। এই হুম মানডেনের সুবিধা হচ্ছে এইটা। এইবার 2 নাম্বারে আমরা লিখেছি কিন্তু অর্থ মন্ত্রণালয়, রিজার্ভ, শেয়ার বাজার, আমদানি রপ্তানি, সুদের হার, জাতীয় উৎপাদন, এই আমি সংক্ষেপে লিখেছি। তাহলে জি এই সংক্ষেপে 2 নাম্বারে শনি আছে, মকর লগ্নের, মকর রাশির শনি পাপ মারক, তাই না? হ্যাঁ জি, সে 2 নাম্বার ঘরে আছে। তাহলে এগুলো সবই তো খারাপ। এই তাহলে খারাপ হলে খারাপ হবে, ভালো থাকলে ভালো হবে। তাহলে 2 নাম্বার ঘরে শনি আছে, শনির পরে কি কারো কোনো দৃষ্টি আছে? শনি পরে চন্দ্রের দৃষ্টি আছে। আর চন্দ্র দৃষ্টি আছে। তাছাড়া ধরেন শনি আবার বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে। হুম। শনি তার মূল ত্রিকোণে আছে, ওটা কিন্তু নিজ গৃহে মূল ত্রিকোণে আছে, নিজের ঘর নিজে পোড়াবে না কিন্তু বলেছি। হুম হুম। জি স্যার। হ্যাঁ, পড়াবে না, জি। তাহলে এইবার সব অতীত মনে করতে হবে, সব অতীত। এইবার শনি কত ডিগ্রিতে আছে? শনি আছে স্যার 9 ডিগ্রিতে। 9 ডিগ্রি হলে পুরো বছরটাই ওখানে থাকতেছে। হ্যাঁ স্যার। এইবার অন্য কোন গ্রহ ট্রানজিট করতেছে কিনা, এই জন্য অন্য গ্রহগুলোর ডিগ্রি বলেন। বৃহস্পতি কত ডিগ্রিতে আছে? 1 নাম্বার নক্ষত্রে আছে, মানে মনে হয় পুরো বছরই থেকে যাবে মনে হয়। হ্যাঁ, তারপরে কি দেখেন, বৃহস্পতি তো আছে। বৃহস্পতি মেসে আছে, এটা তো হবে না, এটা আবার 11 বছর পরে আসবে, 10 বছর পরে। এখন আরে যাবে না, তো সে রবি। তো পঞ্চমে যাবে না, এমনকি অতিচারে যাবে না। হ্যাঁ হ্যাঁ পঞ্চমে গেলে তখন দৃষ্টি পড়বে না। স্যার হ্যাঁ, ঠিক বৃহস্পতি আছে। আসছে স্যার 11 ডিগ্রি 23 মিনিটে। 11 ডিগ্রি থাকলে বৃষের 11 ডিগ্রি পর্যন্ত আসবে সে। হুম। হ্যাঁ স্যার। তাহলে এই বৃহস্পতিকে তখন 2 ঘর নেবেন না, কভার করবেন না 2 ঘর? হ্যাঁ। এই তাহলে কোন হুম। মাসে যে গোচর পরিবর্তন করতেছে সেটা আপনাদের হিসাব করে নিতে হবে অ্যাডভান্স হ্যাপি ম্যারেজ থেকে, এটা কিন্তু লাগবে। এইবার হচ্ছে রাহুর ডিগ্রি কত? 27 নাম্বারে আছে, তার মানে রাহু 26 ডিগ্রি। রাহু 26 ডিগ্রি স্যার। 26 ডিগ্রি আছে। তাহলে 26 ডিগ্রি মানে আপনার ওই 26 ডিগ্রি তো এই দিক থেকে আছে, তাহলে রাহু কিন্তু এসে 2 নাম্বার ঘরে চলে আসবে। হ্যাঁ, রাহু দেখেন আসবে, শনির সাথে আসবে, মানে আর 4 ডিগ্রি শনির সঙ্গে পার্থক্য। আসবে। হুম। 2 ডিগ্রি মানে কয় দিনে যাবে? 1.5 বছরে যায় 30 ডিগ্রি। তাহলে হুম। 2 ডিগ্রি কত দিনে যাবে? দ্রুত এইবার আবুল হোসেন স্যার স্যার রাহু বলেন। 26 ডিগ্রিতে। 26 মানে 4 ডিগ্রি। 1.5 বছর মানে 18 মাস যাবে হচ্ছে কত? 30 ডিগ্রি। 1.5 বছরে 30 ডিগ্রি হচ্ছে 18 মাস। হ্যাঁ, তাহলে তাহলে এবার 4 ডিগ্রি যাবে কয় মাসে? বাই করি স্যার। আর না দিন বের করেন, 1.5 বছর গুণ দেন, 6 মাসে 1.5 বছর 6 মাসে 365 গুণ দেন, সাড়ে 6 মাসে 365 স্যার। আর তার অর্ধেক দিয়ে দিন বের করেন, দিনকে আবার মাস করে ফেলান। স্যার 18 মাসে স্যার 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সমান কয় মাস? 1.5 ডিগ্রি প্লাস স্যার, প্রায় 1.67। 1.6। মাসে? এক মানে এক 1 মাসে ডিগ্রি স্যার। স্যার। হ্যাঁ, 1 মাসে হ্যাঁ, স্যার, এক 1 মাসে মাসে স্যার। 1 মাসে 1.5 ডিগ্রি। 1.5 ডিগ্রি। তাহলে 1.5 1.5 3 4 ডিগ্রি রাহু আসতে লাগবে আমার কয় মাস? তাহলে 2 মাস, 2.5 মাস লাগবে। 2.5 হ্যাঁ মাস স্যার, পরে তো রাহু ধনভাবে চলে আসতেছে না? আসতেছে। সেটা নোট করবেন না? হুম। এটা কি করে দেখাবো আপনাদের? এখন দেখানোর দরকার তো আপনাদের, দেখেন না, দেখাচ্ছি, স্যার চেষ্টা করুন। স্যার 2.39 মান্থ। দেখেন আপনাদের দেখানোর ব্যবস্থা করতেছি, এখানে তোমার প্রিন্ট কপি নেই, কিন্তু এই ল্যাপটপে আমার গোছর প্রিন্ট আছে, আমি দেখাচ্ছি। ট্রানজিট টেস্ট আর হিসাবটা, এটা কোথা থেকে? অ্যাডভান্স এফিমেনিস থেকে না? অবশ্যই অ্যাডভান্স হ্যাপি ম্যারেজ থেকে নেবেন, তা নাহলে নেবেন কি করে? হুম। আপনারা তো ওই কিশোরী মোহন বাবু আর কোনো ভাবে নেওয়া যাবে? অ্যাডভান্স হ্যাপি ম্যারেজ ছাড়া অন্য কোনো ভাবে নেওয়া যাবে? না, এপিমেরিস যাবে। থেকে নিব।
না, আরো সূত্র আছে, আরো সিস্টেম আছে। আপনারা ওই স্যাটার্ন গোচর লেখেন, 2024 স্যাটার্ন গোচর, ওই গুগলে যেয়ে লেখেন, তার দেখেন দিয়ে সফটওয়্যার দেবে থেকে যে নেওয়া কবে যাবে গোচর স্যার। চেঞ্জ হচ্ছে। তারপরে জুপিটার গোচর লেখেন, গুগলে যেয়ে দেখেন জুপিটার ওই কত তারিখে যাচ্ছে, ওখানে আছে। তারপরে হচ্ছে আপনার ওই রাহু গোচর লেখেন, চলে আসবে। রাহু ট্রানজিট লিখলেই চলে আসবে। তবে আমরা ওই যে যেভাবে আসবে ওইটা কিন্তু পঞ্জিকা মতে অ্যাকুরেট হবে না। তো আমি অ্যাকুরেটটা দেখাচ্ছি আপনাদের। আরে শালা রে, কি আলো অন হয় না কেন? হ্যাঁ, হয়েছে। উম, এই এই দেখেন, এই যে মেষ রাশি 2026 কেমন যাবে, দেখেন ওই যে লেখা আছে। কিন্তু এই যে 2026-এর ভিডিও করার জন্য কিন্তু এইটা শর্ট। এইটা আমি কখন দেখি, কোন জায়গায় করি, আপনারা ভিডিও বুঝতে পারেন না যে আমি কখন দেখি, কিন্তু এইটা দেখেই কিন্তু ভিডিও করি। দেখেন আমার গুমল কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে যে 16ই জানুয়ারি 2026 মঙ্গল মকর রাশিতে যাবে, এই মঙ্গল লেখা আছে। এই দেখেন শনি দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে একটু পড়েন যাচ্ছে ওখান থেকে। যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখা শনি, যায়। শনি কেতু বা বৃহস্পতি একটু পড়েন, আমার তো শনি উল্টো বসে। শনি শনি 17 মে 2026 রেবতী নক্ষত্রে, হ্যাঁ, তাহলে কবে 27 নক্ষত্র চেঞ্জ করতেছে দেখেন। হ্যাঁ, বৃহস্পতি 27 পড়েন। হুম, বৃহস্পতি 2 জুন 2026 কর্কট রাশি গমন করবে। 18 জুন 2026 বৃহস্পতি তাহলে পুষ্য নক্ষত্রে। এবছর বৃহস্পতি মিথুনে আছে, সে কর্কটে কবে যাবে তা ওইটা রয়েছে না? হ্যাঁ স্যার। এই এইবার মঙ্গল কবে কবে কোথায় যাচ্ছে 365 দিনে দেখেন, হুম। বাম পাশে মঙ্গল লেখা আছে। দীর্ঘস্থায়ী গ্রহ মানে মঙ্গল, এখানে আছে মঙ্গল, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই পাঁচটা আছে দেখেন। হ্যাঁ স্যার। আর রবি হচ্ছে 30 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। চন্দ্রের জানি। পক্ষটা মনে রাখতে হবে। কিভাবে মনে হুম, রাখতে হবে, বা আপনারা করে নেবেন যে চন্দ্র এখানে আছে, তাহলে 10 নম্বরে আমাদের কোন পক্ষে আছে, এটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, এটা কিন্তু লাগবে। হুম। রবির এটা- ডায়নাবর্তে শুক্লপক্ষ, বামাবর্তে হলে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ। তাহলে হ্যাঁ, কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণপক্ষে কোন তিথি হবে এটা? এই যে সপ্তম মানে আপনার পূর্ণিমা হুম, চলে গেল। তাহলে পূর্ণিমা, হুম, রবি যত ডিগ্রিতে আছে তত ডিগ্রিতে পূর্ণিমা। তারপরে পূর্ণিমার পরে ধরেন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী আছে, এই দিন পঞ্চমী বা ষষ্ঠী আছে দেখেন। তাহলে ওইটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্য তিথির টাইম আপনাদের বলেছিলাম, চন্দ্র ছাড়া কোনো রকমের মানডেন হবে না, ওই তিথি ছাড়া। চতুর্থীতে আছে মনে হয়। এইরকম করে নিতে হবে। কিন্তু এই দীর্ঘস্থায়ী গ্রহ হলে হয়ে যায়, মানে আমরা তো আর নিখুঁত বিচার কতটা করব, যতটুকু করব এই দীর্ঘস্থায়ী গ্রহ হলে যথেষ্ট। তা দেখছেন, এটা অফ করলাম তাহলে। অফ করবো কেন, যদি লাগে ও 24 সালের ইয়ে তো আছে স্যার মনে হয় এখানে স্যার রাখেন। তার মানে স্যার 26 সালে স্যার যে মানে গ্রহগুলো যেটা চেঞ্জ, এটা তো স্যার আপনি স্যার দেখালেন মেষ রাশির জন্য, এটা তো স্যার যে কোনো রাশির জন্য স্যার এইটাই, এটা সব রাশি আছে এখানে। সব রাশির জন্য স্যার এটা চেঞ্জ এই দেখেন মানে। এটা সব রাশির জন্য আছে। এই যে ও, একটা ওপেন করে তারপরে ক্লিক করতে হবে। এইখানে মানে হচ্ছে মেষ রাশি আসলেন, এই পরেরটাই দেখেন বৃষ রাশি, এই পরেরটা মিথুন, এই দেখেন তারপরে কর্কট, এই দেখেন সিংহ, এই দেখেন কন্যা, এই দেখেন তুলা, এই দেখেন বৃশ্চিক, এই ধনু, এই মকর, এই কুম্ভ, এই মীন। কিন্তু বাদিকে ট্রানজিট লেখাটা কনস্ট্যান্ট থাকবে, আর শুধু হ্যাঁ, রাশিটা ট্রানজিট কিন্তু টিকা তো এইটা একই, তো সঠিক থাকবে, এটা তো ওইগুলো তো একই। একই থাকবে।